স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে অনিক চক্রবর্তীর কলমে একটি তারানাথ তান্ত্রিকের প্যাস্টিশ গল্প, তারানাথ তান্ত্রিক ও সাধক সংহার। আজকের গল্প পাঠে এবং বিভূতির চরিত্রে আমি শ্রীরূপ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অমিত। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও সাধক সংহার। তারানাথের কাছে যাওয়ার জন্য মাঝে মধ্যেই মন এমন ব্যাকুল হয়ে উঠত যে না গিয়ে আর কোনো উপায় থাকতো না। কারণ উনি এমন এমন সব কথা বলতেন যেগুলো সত্যি বলতে পথে ঘাটে বিশেষ শুনতেই পাওয়া যেত না। আর শুধু তাই নয়, তারানাথ মাঝে মধ্যে আস্ফালন করে আমাদের বলতেন উনি যেইগুলো আমাদের বলছেন এইগুলো নাকি সব অতীব গুহ্য ব্যাপার, সাধারণ মানুষ এইগুলো জানতেই পারে না। তবে উনি ওই গুহ্য ব্যাপারগুলো নাকি কিছু গুরু মুখে জেনেছেন আর কিছু নিজস্ব অভিজ্ঞতার দরুন জেনেছেন। এইগুলো জানার অবশ্য আরেকটি গুপ্ত ক্রিয়া আছে। ওইটা যদি কোনো তন্ত্রে দীক্ষিত সাধক করতে পারে তাহলে তাকে নাকি কিছু মানুষ এসে জানিয়ে যায়। তারা কেউ সাধারণ মানুষ কিন্তু নয়, তারা অন্য জগতের বাসিন্দা। মানুষের জানার বোধ বুদ্ধির বাইরে যেগুলো থাকতে পারে সেইগুলোই নাকি একজন সাধক তার ক্ষমতার দ্বারা খুব অনায়াসেই জেনে যেতে পারেন। আমরা সবিস্ময় ওই পদ্ধতির নাম জিজ্ঞাসা করেছিলাম। তারানাথ গভীরভাবে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন এবং ওই একটি নামই বহুবার আমরা তার গল্পে শুনেছি। ওই পদ্ধতির নাম হলো চন্দ্র দর্শন। তার মধ্যে উনি আমাদের একবার চন্দ্র দর্শনের কথা বিস্তারিতভাবে বলেছিলেন, এমনকি কিভাবে করতে হয় সেটাও উনি বিশদে বর্ণনা করে দিয়েছিলেন। বলেছিলেন চিত হয়ে শুয়ে দুই কানের মধ্যে আঙুল গুঁজে তারপর চোখটা জোর করে বুজে থাকতে হবে। দিন কতক এইভাবে যদি সত্যি অভ্যাস করা যায় তাহলে নাকি সত্যি সত্যি ওই পদ্ধতি কার্যকরী হবে, জ্যোতি দর্শন লাভ হবে। অবশ্য কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, আচ্ছা ঠাকুরমশাই, ওই চন্দ্রদর্শন কি সাধারণ মানুষ করতে পারে? তন্ত্রের তো একদম ছোট্ট ক্রিয়া, আপনি যদি শিখিয়ে দেন তাহলে হয়তো আমার খুব সুবিধা হতো। আসলে আমার যে দরকার ওই পদ্ধতি শেখার, আপনি দয়া করে একটু সাহায্য করুন। কথা শুনে তারানাথ কিশোরীর দিকে একবার তাকিয়েছিল, তারপর বলেছিল, আরে কেন হে? হ্যাঁ, তুমি তো ঘোর নাস্তিক বলেই আমার ধারণা ছিল। তুমি যেখানে আমার অভিজ্ঞতার কাহিনী বিশ্বাস করো না, সেইখানে তুমি কি না আমার কাছে চন্দ্র দর্শন শিখতে চাইছো? বিভূতি, আরে সূর্য আজকে কোন দিকে উদয় হলো? রসিকতা মাঠেই মারা গেল। কিশোরী গভীর দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে চেয়েছিল। তার মধ্যে কেমন যেন একটা উদাসীনতার ভাব বিরাজ করছিল। তারানাথ এইবার মুখ খুললেন। বুঝেছি তোমার ব্যাপারটা। অনেক দিন ধরে তোমার মন যে একটু বিষণ্ণ হয়ে আছে, এটা নতুন কিছু নয়। তোমার কাছের মানুষের শক্ত অসুখ হয়েছে, আর তার থেকেই তুমি তাকে উদ্ধার করার জন্যে হন্যে হয়ে খুঁজে চলেছ ভালো মানের ডাক্তার, কিন্তু তেমন কেউ নেই। আচ্ছা, পল্লী গ্রামে তুমি আশা করছো কি করে কিশোরী? হ্যাঁ,
ভালো মানের ডাক্তার পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালোই করেছো আমাকে বলে। এইবার আমাকে বলো তো যে তোমার মামা কোথায় থাকেন? কিশোরী বিশেষ অবাক হলো না, কারণ আমরা জানি তারানাথ আর 4-5 জনের মতো সাধারণ গণৎকার নন। কিশোরী মাটির দিকে মুখ করে তারপর ধীরে ধীরে বলল, আমার দাদুর বাড়ি ঠাকুরমশাই বল্লভপুর গ্রামে। সেইখানে বহুদিন হলো আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। আমার মায়ের বয়স বেশি, তিনি হাঁটুর ব্যাধিতে আর যেতে পারে না সেইখানে। আর গিয়েই বা কি লাভ? ওইখানে তো আমার দাদু দিদা কেউ নেই। থাকার মধ্যে মামা মামি আর তাদের একটা সন্তান আছে। মামার নিজের বয়স এখন 50 অতিক্রম করেছে। তার ছেলে শিবেন, সে সদ্য স্নাতক পাশ করে ওই গ্রাম ছেড়ে অন্যত্র গিয়েছিল চাকরির জন্য। ওইখান থেকে ফিরেই যত রাজ্যের বিপত্তি শুরু হয়েছে। মামা আমাদের এইখানে থেকে তার সন্তানের চিকিৎসা করাতে চান, কিন্তু তিনি নিতান্তই অপারগ। কলকাতার ব্যয় সামলানো তার মতো দরিদ্র গৃহস্বামীর পক্ষে চারটিখানি কথা নয়। আর মামা আমার প্রাচীনপন্থী মানুষ, উনি আধুনিক বিজ্ঞানের উপর তেমন বিশ্বাস রাখতে পারেন না। ওনার মুখে শুধু একজন ধন্বন্তরী কবরেজ মশাইয়ের কথাই ঘোরে। আমাদের মামা বাড়িতে একসময় অতি প্রসিদ্ধ ধন্বন্তরী কবরেজ দীনদয়াল ঠাকুর বলে একজন ছিলেন। মনে হয় উনি কোনো জাদুবিদ্যা জানতেন, নইলে মৃতপ্রায় রোগীকে তিনি যমের দুয়ার থেকে টেনে এনেছেন। এমন অনেক দেখেছি ঠাকুর মশাই, যে মৃত্যু পথযাত্রী তিনি মৃত্যু যন্ত্রণায় গোঁ গোঁ করছেন, বিদেশি ডাক্তার অবধি হন্যে হয়ে চিকিৎসা করে হাল প্রায় ছেড়ে দিয়েছে। কিন্তু কি হলো কে জানে, গ্রামের লোক একবার দীনদয়াল ঠাকুরের বাড়িতে গিয়ে হত্যে দিয়ে পড়ে রইলেন। উনি নাকি যেইখানেই যেতেন পুজো দিতে, তার আগে বেশ ঘটা করে দুর্গার কালী মন্ত্র জপ করতেন। তা সেইবার হলো কি, আমাদের এক পড়শি জগেন খুড়ো এমন একটা ব্যাধিতে আক্রান্ত হলেন যে আর বাঁচার আশা নেই বললেই চলে। ওই সময় আমি দাদুর বাড়িতেই ছিলাম। আমার বয়স তখন কত ঠাকুর মশাই, ওই বছর 22। আমার তখন জগেন খুড়োর ছেলে বিনয়ের সাথে দিব্যি আলাপ। গ্রামের একজনের ভারী অসুখ হয়েছে শুনে আমিও গিয়ে দাঁড়িয়েছিলাম। তখন ও আমাকে ব্যাকুল হয়ে বলেছিল একবার দীনদয়াল বাবুর কাছে যেতে। সে নাকি একা যেতে সাহস পাচ্ছে না, তাই আমিও যদি তার সাথে যাই। তা গেলাম। গ্রামের একেবারে নির্জন অঞ্চলে তার দালান বাড়ি, আশপাশ ঘিরে রাখা ছিটে বেড়া ঘের দিয়ে। অনেক কাকুতি মিনতি করে ডাকলাম। উনি আমাদের দেখে বললেন আসছি আধ ঘন্টা পরে। বেরিয়ে যখন এলেন তখন তার কপালে তেল সিন্দুরের তিলক, পরনে খদ্দের পাঞ্জাবি, আর কাঁধে ঝুলছে একটা ব্যাগ। কাঁচা পাকা চুল উল্টে আঁচড়ানো, গাম্ভীর্যে পরিপূর্ণ মুখ। জানেন ঠাকুরমশাই, তখনই ওনার বয়স 65। মুখে একটা পান গুজে উনি আমাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলেন। বিনয় শুধু একবার বলেছিল, আচ্ছা কবরেজ মশাই, বাবা কি সুস্থ হবেন? আমরা তো এক প্রকার হাল ছেড়েই দিয়েছি। আপনি এইবার বলুন, বাবার যে নাভিশ্বাস উঠছে। উনি একবার কেমন ভাবে আমাদের দিকে চাইলেন, তারপর ক্রুদ্ধভাবে বললেন, আমি কি মারা গেছি নাকি? বলছি তো তোমার বাবা একেবারে সুস্থ হয়ে যাবে। আমরা দুইজন কোনো কথা না বলে ওইখানে ওনার সাথে গেলাম। বিনয়ের বাবাকে ঘিরে সকল গ্রামবাসী বসে আছে। পুরোহিত মশাইরা সকলেই হরিনাম করছে। সব রকম প্রস্তুতি নেওয়া চলছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। উনি গেলেন, তারপর কিসব করলেন ঠাকুর মশাই। বললে বিশ্বাস করবেন না, আমার চোখের সামনে আধ ঘন্টা পর বিনয়ের বাবা উঠে বসল, সকলকে দেখল এবং দেখে শুনে চিনতে পারল। কবরেজ মশাই ওইখান থেকে পুনরায় নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিনয়ের বাবার এই আকস্মিক সুস্থতা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। আর আমার চোখের সামনে এমনটা হয়েছে ঠাকুর মশাই। আপনি তো জানেন আমার নিজের ঘোর নাস্তিকতা আছে তন্ত্র মন্ত্রের প্রতি,
কিন্তু সত্যি বলছি, আমার ওই দিন বিশ্বাস একেবারে হয়ে গিয়েছিল। ওই দীনদয়াল বাবু কিন্তু চিকিৎসা করতেন সর্বসমক্ষে। বলাই বাহুল্য, যাকে উনি দেখতেন অসুখ হওয়ার দরুন সে এমন সুস্থ হতো যে তার যদি 3 কাল গিয়ে 1 কালে ঠেকত, তবু তিনি একদম অসুস্থ হতেন না। আমার নিজের চোখে দেখা। অবশ্য ওনার কাছে একটা লাল শালু ছিল। ওইটায় উনি নিজের হাতে তৈরি করা ওষুধ একবার রেখে দিয়ে তারপর ওই ওষুধ রোগীকে সেবন করতে বলতেন। ম্যাজিকের মতোই কাজ হতো। ঈশ্বরের কথা শুনতে শুনতে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। তারানাথ কিন্তু ব্যাপারটা উপলব্ধি করতে পেরে মৃদু হাসছিলেন। তারপর তিনি বললেন, এই ধরনের কভারেজ আমি নিজের জীবনে অনেক দেখেছি। এরা শুধু চিকিৎসাই করে না, কিছু কিছু গুপ্তবিদ্যার সাহারা নেয়। তুমি আর কি জানবে যে প্রত্যন্ত বাংলার গুপ্তবিদ্যা কতটা সাংঘাতিক। ওইগুলো যে একবার আয়ত্ত করতে পেরেছে সে অমরত্ব লাভ করেছে। আর শুধু তাই নয়, আর তোমার ওই কভারেজ নিম্নমানের শক্তি ব্যবহার করতেন। খোঁজ নিয়ে দেখবে সে হয়তো শক্তি মন্ত্রে দীক্ষিত ছিল। আর শুধু তাই নয়, দীক্ষিত থাকার পাশাপাশি সে কোনো সিদ্ধ সাধকের কাছ থেকে ওই লাল শালুটা পেয়েছিল, আর তাই দিয়েই মানুষের উপকার করেছে। ওনার প্রস্তুত করা ওষুধ উনি ওই শালুতে পেঁচিয়ে নিতেই ওষুধটা দিব্য প্রভাবে অনেক গুণসম্পন্ন হয়ে যেত। বলে বুঝতেই পারছো, যে ওই গুণসম্পন্ন ওষুধ সেবন করত তার আরোগ্য লাভ একেবারে নিশ্চিত। আচ্ছা, তুমি যখন তা জানোই, তাহলে তার কাছে গেলে না কেন? হ্যাঁ, হয়তো তিনি জীবিত নেই, কিন্তু লাল শালুটা তো থাকতেই পারে। আমার মামা ওই সন্ধানে গিয়েছিল। আমার মামার মনে একই সম্ভাবনা খেলে গিয়েছিল। কিন্তু আমাদের গ্রামের ওই কবরেজ তো মারা যাওয়ার পর তার বংশধর ওই গ্রাম থেকে পাট তুলে নিয়েছিলেন। শুনেছি ওরা নাকি ভারতের অন্য প্রান্তে থাকেন। তাই আমার মাকে পত্রতে মামা তার কষ্টের কথা উল্লেখ করেছিলেন। আমার আর কিছুই বলার ছিল না। আমি ওই পত্র পাঠ করেই আপনার কাছে এসে গিয়েছিলাম। দেখুন না ঠাকুর মশাই, আপনি যদি চন্দ্র দর্শন করে ওই কবরেজের বংশধরকে খুঁজে বার করে দিতে পারেন। আসলে বুঝতেই তো পারছেন যে কতটা অসঙ্গতির মধ্যে পড়লে তারপর মানুষ এমনভাবে মরিয়া হয়ে ওঠে। আপনার অসাধ্য তো কিছুই নেই। অনেক দিন হলো আমার মামার ছেলে শিবেন কষ্ট পাচ্ছে। কি যে হলো কিছুই বুঝে উঠতে পারছি না। এখন আপনি সম্পূর্ণ ভরসা। তারানাথ ম্লান হেসে তারপর কিশোরীর কাঁধে একটা হাত রাখল। তারপর কিছুই হয়নি এমনভাবেই বলল, চিন্তা নেই বৎস, এইটার জন্যে তোমাকে কোনো স্থানে যেতে হবে না। এইখানে বসেই আমি তোমাকে উপায় বাতলে দিচ্ছি। তোমার মামার ছেলে শিবেনের শুধুমাত্র নজর দোষ লেগেছে, তাই তার এমনটা হচ্ছে। সে কোনো গ্রামে গিয়েছিল হয়তো, আর সন্ধ্যার পর ফিরতে গিয়ে নানাবিধ কাকপক্ষীর নজর হয়তো লাগতে পারে। তাই ওই থেকে যত রাজ্যের দোষ লেগেছে আর শরীরটা তার গেছে। আমাদের তন্ত্রশাস্ত্রে কি বলে জানো? সব থেকে ভয়ঙ্কর ওই নজর লাগাটা। এখন একটা ছোট্ট প্রতিকার করে সারিয়ে দিতে পারছি, কিন্তু বড় দোষ যদি লেগে থাকে তাহলে তার জন্যে অনেক নিয়ম নিষ্ঠা সহযোগে কাজ করতে হয়।
তাকে সেইটা না হয় পরে একদিন বলবো। এই আমি শিবেনের জন্যে একটা মাদুলি করে দিচ্ছি, ওইটা ধারণের তিথি অবধি লিখে দেব। তুমি আমার কাছে পরশুদিন এসো, আমি বানিয়ে রেখে দেব একটা খামে। ওইটা নিয়ে তুমি পাঠিয়ে দিলেই ব্যাস, কাজ শেষ। ওইটা পড়ে তাকে অন্তত 4টি সোমবার কাছাকাছি কোনো মন্দিরে যদি বাবা ভূতনাথের মাথায় জল ঢালে, তাহলে আপনা আপনি ওই নজর দোষ কেটে যাবে, আর কোনো সমস্যার উদয় হবে না, আর সে আরোগ্য লাভ করবে। তবে হ্যাঁ, একটা কথা কিশোরী, ওই মাদুলি কিন্তু কোনো দিন যেন দেহ থেকে দূরে না রাখে। শোনো, আমার দেওয়া এই উপদেশ একজন পালন করেনি, আর তারপর তাকে ওইখান থেকে উদ্ধার করতে আমার মাথার ঘাম আমায় পায়ে ফেলতে হয়েছিল। ফলে বুঝতেই পারছো যে ব্যাপারটা কতটা কঠিন। দারুণ সংকটে পড়েছিল ওই পরিবার। যার কথা আমি বলছি সে আমার কথাটা প্রথম দিকে গ্রাহ্য করেছিল ঠিকই, কিন্তু তারপর মনের খেয়ালে খুলে দিতে যে বিপত্তি হয়েছিল সেইটা আমার কাছে আজীবন একটা দৃষ্টান্ত হয়েই থেকে যাবে। বিভূতি, আমার জীবনের কোনো ঘটনাই মিথ্যে নয়, একেবারে নিরেট সত্যি। যেটা আমি চোখে দেখেছি সেইটাই তো বলবো নাকি? ওইটা নিয়েই ভাবছি তোমাদের একটা কাহিনী শুনিয়ে দিই। তবে হ্যাঁ, একটা কথা, এই যে কাহিনী যেটা তুমি আমার মুখ থেকে শুনবে সেইটা কিন্তু আমার কল্পনাপ্রসূত কাহিনী নয়। আমার দেওয়া বিধান যারা মান্য করেনি তার কপালেই ভোগান্তির চরম হয়েছে। তারানাথের এই কথায় আমি দারুণ আগ্রহ অনুভব করলাম, কিন্তু কিশোরী আবার একটা প্রশ্ন করে বসল। তার মাথায় তখন চন্দ্রদর্শনের ভূত প্রবেশ করেছে। সে একেবারে নাছোড়বান্দার মতোই জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ঠাকুরমশাই, চন্দ্রদর্শন কি শক্তিশালী পন্থা কোনো কিছু জানার ব্যাপারে? আপনি কেন এইটার উপরেই এত বেশি গুরুত্ব দিচ্ছেন? আমাদের একটু বুঝিয়ে বলুন না দয়া করে। ঠাকুরমশায়ের চোখ প্রায় বিস্ফারিত হয়ে গিয়েছিল। উনি প্রায় অবাক হয়ে গিয়েছিলেন। তারপর 2 হাত জোর করে নিজের কপালে ঠেকিয়ে বলেছিলেন, আরে বলছো কি হে কিশোরী? হ্যাঁ, জয় মা, জয় মা। তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বলছো। চন্দ্র দর্শন এমন একটা ব্যাপার যার ব্যাপ্তি কত দূর এটা সাধারণ মানুষ টের পায় না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আমার নিজের জীবনে এমন অনেক বিপদ ঘটতে যাচ্ছিল যার থেকে আমাকে এই চন্দ্র দর্শন প্রক্রিয়া অনেকভাবে সাহায্য করেছিল বেরিয়ে আসতে। আর শুধু কি তাই, আমি ওই বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসব তার জন্য অনেক নিয়ম, পূজা পদ্ধতি অবধি পরীরা এসে বলে দিয়েছিল। আর আমি ওই পদ্ধতি অবলম্বন করে মহাকালের কাছে নিজের সমস্ত মন প্রাণ এক করে পূজা দিয়েছিলাম, আর জপ করেছিলাম কালিকা তন্ত্রের গুচ্ছ পদ্ধতি অবলম্বন করে, আর তাতেই ফল হয়েছিল। তাই তন্ত্রের কোনো পদ্ধতিকেই খাটো নজরে দেখা উচিত নয়, বুঝলে কিশোরী? তারানাথের এমন কথা শুনে আমরা বাগরুদ্ধভাবে শুধুই ওনার দিকে চেয়েছিলাম।
উনি আরও বলেছিলেন অনেক সাধক নাকি আছেন যারা নিরালা অঞ্চলে বসবাস করেন। তারা নাকি ওইসব গুহ্য ব্যাপারগুলো জানেন আর বিভিন্ন অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার নাকি উপলব্ধি করেন, কিন্তু সাধারণ মানুষকে তারা সেসব বলে না। কিন্তু আমাদের কাছে থেকে আমাদের সহানুভূতির ছোঁয়া পেয়ে তারানাথের বদ্ধ মনের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গিয়েছিল। অবশ্য উনি প্রথমে বলতে চাইতেন না, কিন্তু আমাদের আনা উপহার, এই যেমন তামাক কিংবা পানের মধ্যে দেওয়ার জন্য উৎকৃষ্ট মানের মশলা আর সর্বোপরি পাসিংশ ইত্যাদি দিয়ে অনেক স্তুতি করার পর তারানাথ ধীরে ধীরে রাজি হতেন এবং আমাদের শোনাতে শুরু করতেন এক একটা গল্প, যেইগুলো আমাদের মনের নাস্তিকতার ভিত একেবারে নাড়িয়ে দিত। তাই আমাদের এক প্রকার নেশা লেগে যেত তারানাথের কাছে ওই প্রকার গল্প শুনতে শুনতে। এই জন্য এক প্রকার ছুটি ছাটা থাকলেই আমরা এক ফাঁকে তার কাছে গল্প শুনে আসতাম। যাই হোক, দুর্গাপূজার মরশুম চলছে, আর সেই জন্যই দুর্গাপুজোর জন্য লক্ষ্মী পুজো পর্যন্ত আপিস ছুটি আছে। পূজার কেনাকাটা করে আমি আর আমার স্ত্রী সবেমাত্র সন্ধ্যা নাগাদ ফিরেছি বাড়িতে। এইবার পুজোতে ঠাকুরমশাইয়ের জন্যেও একটা ধুতি আর ভালো মানের খদ্দরের পাঞ্জাবি কিনেছি। ঠাকুরমশাইয়ের নিজের লোক বলতে একমাত্র ওনার কন্যা চারি, যার বিয়েও হয়ে গেছে, আর এই আমরাই আছি। বহুদিন ধরেই যে ঠাকুরমশাইয়ের দৈনিক মন্দার বাজার চলছে, সেইটা আমরা চোখে দেখেছি বলেই এইবার মনে হলো আপিস থেকে পাওয়া বোনাসের টাকায় কিছু না হোক তারানাথের জন্য কিছু একটা কিনেই ফেলি। মানুষটার মুখে তো হাসি ফুটবে, সেটাই বা কম কিসের। দোকান থেকে কিনে আনা তারানাথের জিনিসগুলো দেখছিলাম আর ভাবছিলাম মনে মনে, এই সময় যদি কিশোরী আসতো তাহলে নিশ্চিত মটলেনে একবার ঘুরে আসা যেত। কেননা এখন সবেমাত্র সন্ধে 7টা বাজে। উদাসীন মনে ওই কথাই ভাবছিলাম, আর ঠিক এমন সময় শুনলাম বাইরে কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। আজকে তো কারুর আসার কথা ছিল না, তাহলে কি কিশোরী এসছে? আমি আমার চেয়ারে বসে থেকেই একটু বিরক্তভাবে বাইরে দাঁড়িয়ে থাকা আগন্তুকের উদ্দেশ্যে বললাম, কে কে দরজা ধাক্কায়? কাকে চাই? বলার সাথে সাথেই প্রায় উত্তর এলো। আগন্তুক আর কেউ নয়, যাকে এতক্ষণ ধরে প্রত্যাশা করছিলাম, সেই আমার ব্রিজ খেলার সঙ্গী কিশোরী সেন। সে আমার এই কথা শুনে বাইরে থেকেই বলল, আরে বিভূতি, আমি কিশোরী, দরজাটা খোলো, বাইরে যে ঝমাঝম বাদলা হচ্ছে, ভিজে গেলাম যে। কথাটা শুনেই আমি তক্ষুনি গিয়ে দরজাটা খুলে দিলাম। কিশোরী একটা প্লাস্টিকের ব্যাগ হাতে আর এক হাতে ভিজে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তারপর সে বাইরে ভিজে ছাতাটা ঝাড়তে ঝাড়তে আমার কাছে এসে একটু বিরক্তির সুরেই বলল, উফ, বৃষ্টির জন্য রাস্তাঘাটে বেরোতেই ইচ্ছে করে না। মনে হচ্ছে এইবার পুজোতে ভাসাবে। প্রত্যেকবার পুজোতে কি আর ভালো লাগে? তুমি বলো বিভূতি। না, আর পারা গেল না। কিশোরী ঘরের ভিতর ঢুকে এই কথাগুলো বলছিল। আমি তাকে একটা শুকনো গামছা বাড়িয়ে দিলাম। আমার গিন্নি কিশোরীর ওই ভবিষ্যৎবাণী শুনেই তার উপর কপট রাগ প্রদর্শন করে বলল, এই যে কিশোরী বাবু, ওই কথা একদম মুখে আনবেন না। সারা বছর অপেক্ষা করিয়ে মা আসছেন আমাদের এই মর্তে। মোটে তো 4টে দিন। ওই 4 দিন যদি বৃষ্টি হবার কথা মনে আসে তাহলে যে ভয় লাগে। এই দেখুন না, আজকে কত কি কেনাকাটা করলাম, এইগুলো পরে যে বেরোতে হবে। আমার গিন্নির কথা শুনে কিশোরীর মুখে সারল্যের হাসি ফুটে উঠল। সে বলল, আমার ইচ্ছেতে কি সবকিছু নির্ভর করে বৌঠান? গত কয়েক বছর যা চোখের সামনে দেখছি তাই তো বলবো। আচ্ছা, আমাদের আদা দিয়ে ভালো করে চা খাওয়ান তো। বৃষ্টিতে ভিজে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আমার গৃহিণী ভিতরে প্রস্থান করল। আমার সামনে ফাঁকা আসনে কিশোরী বসে পড়ল। তারপর তার হাতে ধরে থাকা ওই প্লাস্টিকের ব্যাগটা বাড়িয়ে কিশোরী আমাকে বলল, এই যে বিভূতি, এই দেখো,
আমি কিনলাম ঠাকুরমশাইয়ের জন্য একটা ধুতি পাঞ্জাবি। তুমি কি বলো? মানুষটা সত্যিই আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছে। ফলেই আমার মনে হলো যে যাই, এই বেলা একটা কিছু কিনে আনি। আরে কিশোরী, আমার যে তোমার ছোঁয়াচ লেগেছে। আমিও তো কিনেছি, এই দেখো না। চলো, চা খেয়ে আর 8 পয়সার 2টো পাসিং শো কিনে নিয়ে তারানাথের কাছে হাঁটা দিই। এইবার শুনেছি যে চারি নাকি আসছে। অনেকদিন আগেই তারানাথ অবশ্য বলেছিল। আসলে বাবা অন্ত প্রাণ আমাদের চারিমা, তাই পুজোতে কিছুতেই শ্বশুর বাড়িতে কাটাবে না। আমাদের সামনেই সে প্রতিজ্ঞা করেছে যে যতদিন ঠাকুরমশাই আছেন ততদিন সে সাধ্যমতো আসবেন। কিন্তু প্রয়োজন পড়লে তারানাথ অবশ্য পাড়াগ্রামের পুজো দেখতে যেতেই পারে। যাই হোক, একবার ঘুরে তো আসি। কিশোরী আর আমি বাড়ি থেকে চা পান সম্পূর্ণ করে তারপর হাঁটা পথেই মর্টলেনের উদ্দেশ্যে চলে গেলাম। তারানাথের কাছে যাওয়ার আগে ওনার জন্য 2 প্যাকেট পাসিং শো কিনে তারপর যখন গলির অন্ধকারে পা রাখলাম তখন দেখলাম যে মাথার উপর বিদ্যুৎ চমকাচ্ছে। আর শুধু তাই নয়, এর পাশাপাশি আবার বাদলার দরুন একটা দুর্যোগ ঘনিয়ে আসবে বলে মনে হচ্ছে। আমরা যখন ওনার বাড়িতে পা রাখলাম তখন আশপাশের গৃহস্থ বাড়ি থেকে শঙ্খের ধ্বনি ভেসে আসছিল। আমরা উভয় মিলে দরজায় ধাক্কা দেওয়ার পর তারানাথ দরজাটা খুলে দিল। আমাদের দেখে উনি প্রসন্ন মুখে বললেন, আরে তোমরা দুটি হঠাৎ করে এইখানে যে, ব্যাপার কি? হ্যাঁ, আমরা বৈঠকখানার ঘরে গিয়ে তক্তপোষের ওপর বসতে বসতে ওনাকে বললাম, ব্যাপার কিছুই নয়, এইবার আমি আসলে কলকাতায় থাকছি না, পৈতৃক ভিটে সম্বলপুর গ্রামে যাচ্ছি পুজোর ছুটি কাটাতে। তাই ভাবলাম যাওয়ার আগে একবার আপনার সাথে একটিবার দেখা করেই যাই। এই দেখুন না, পুজোর আগে আমরা 2 বন্ধু মিলে কি এনেছি আপনার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি বিভূতি? সত্যি আমার এইগুলো দারুণ পছন্দ হয়েছে। আমার জীবনে আগে কতই না মানুষ ছিল, কত চেনা জানাকে কত বিপদের মধ্যে থেকে উদ্ধার করেছি। কিন্তু সত্যি ব্যাপার কি জানো, দুঃখ লাগে এই ভেবে যে আমার কথা আর কারোর তেমন মনে নেই। একজনই ছিলেন, হ্যাঁ একজনই ছিলেন, আর তিনি হচ্ছেন মধুসুন্দরী দেবী। সত্যি সে মানবীর মতোই আমাকে ভালোবেসেছে। তারপর আর তেমন কাউকে খুঁজে পেলাম না। একমাত্র মেয়ে, সেও আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেল। কিন্তু আজকে তোমাদের এই উপহার পেয়ে আমি সত্যি মন থেকে অনেক খুশি হয়েছি, নইলে আর বলছি কি। আচ্ছা হ্যাঁ, আজ আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। ওই যে একদিন বলেছিলাম যে আমার দেওয়া বিধান অমান্য করলে কি হতে পারে, ওইটাই আজকে সন্ধ্যার দিকে মনে মনে আমি ভাবছিলাম। তোমরা এলে, ভাবলাম এই আজকের বর্ষণ মুখর সন্ধ্যার প্রাক্কালে শুনিয়ে রাখি। আসলে এখন আর অতটা মনে রাখতে পারি না, তাই সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যেই আজকে কথাই হচ্ছিল যে গল্পটা ওই দিন আর শোনা হয়নি, তাই ভাবছিলাম যে আপনাকে বলি, কিন্তু আপনি তার আগেই জেনে নিয়ে বসে আছেন। বেশ ভালোই হলো। তবে গল্পটার মধ্যে আর কি কি ব্যাপার আছে একটু দয়া করে বলুন না। আগে থেকে গল্পের মানচিত্রটা যদি চোখের সামনে ভেসে ওঠে তাহলে সত্যি বলতে কি মনের অনেক কৌতূহল দূর হয়। আমি আগ্রহ ব্যাকুল কণ্ঠে বলে উঠলাম। শুনে তারানাথ মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, শুনলে বুঝতে পারবে, মাঝে মধ্যে অতি বিশ্বাসী মানুষও কেমন ভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। শুনবে নাকি সেই কাহিনী? না শোনার কোনো প্রশ্নই ওঠে না ঠাকুর মশাই, আপনি শুরু করে দিন, আমরা তো শুনতেই এসেছি। তবে আমার একটা কথা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি জমিদার বাড়ির দুর্গাপূজাকে কেন্দ্র করে গল্প শুনতে চাই।
অনেকদিন হলো জমিদার বাড়ির গল্প শুনিনি। ওই নিয়েই আজকের গল্প। আমার জীবনে এমন অভিজ্ঞতা অনেক কমই ঘটেছে। আমি নিজেও ওইখানে ঘুরতে ঘুরতে যেই সময়ে এসে পৌঁছেছিলাম তখন দুর্গাপূজা আসতে মোটে বেশি দেরি নেই। বড় জোর 1 সপ্তাহ কি তার 2-1 দিন বেশি হবে। অনেক দিন আগের কথা। আমার তখন বয়স ওই 24 ছুঁই ছুঁই। বাড়িতে তখন আর মন তেমন বসে না, শুধুই বেরিয়ে পড়তে ইচ্ছে করে। একদিন আমি আর থাকতে না পেরে বাড়ির মোহ ত্যাগ করে রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল আমাদের বাড়ির দুর্গাপূজাটা দেখেই যাব, কিন্তু আমার আর যেন মন টিকল না। বেরিয়ে পড়লাম গ্রামের সীমানা ছেড়ে। বেরিয়েছিলাম রাত্রের অন্ধকারে, নইলে বাড়ির লোক যদি খোঁজাখুঁজি করে তাহলেই অহেতুক বিড়ম্বনা। বেরিয়ে পড়ে দেখলাম স্টেশন চত্বরে একখানা ট্রেন দাঁড়িয়ে আছে। তখনও ভোরের আলো বিশেষভাবে ফুটে ওঠেনি। আমি তাতে চড়ে বসলাম। ট্রেনের মধ্যে তেমন খুব একটা যাত্রী বিশেষ ছিল না, বলতে পারো ওই হাতে গোনা কয়েকজন। ট্রেনটা হুইসেল বাজিয়ে চলল। 2 ধারে ছিল ধান ক্ষেত আর কাশবন। এইসব দেখতে দেখতে মিলিয়ে যেতে শুরু করলো। আমার মন তখন অন্যদিকে। কোথায় যাচ্ছি আমি, কেন যাচ্ছি, কিছুই আমার জানা নেই। নিয়তি যেইখানে আমাকে নিয়ে এসে ফেলবে আমি সেইখানেই গিয়ে পড়ব। কেননা আমার এই ধারণা ছিল না যে যেখানেই আমি গিয়েছি ওইখানে আমাকে ঘিরে একটা কাণ্ড ঘটে উঠেছে। ধরো কোনো গাছের তলায় আমি বসে আছি, ওইখানে অগণিত মানুষের সমাগম হয়েছে, আর আমার কাছে এমন একজন মানুষ এসেছেন যে মানুষটা সত্যি বিব্রত কোনো একটা কারণে। আমার কাছে এসে হাত দুটো জড়ো করে করুণ কণ্ঠে তার সমস্যার কথা বললেই আমার মন গলে যেত। তারপর আমাকে ওইখানে গিয়ে তার সমস্যার সমাধান করতে হতো। এইভাবে যে কত গৃহী মানুষের বাড়ি আমি গেছি তার ইয়ত্তা নেই। সেই সব মনে পড়লে সত্যি বুকটা কেমন হু হু করে ওঠে। একটা সময় ছিল, যেই সময় তখনকার মানুষ যথেষ্ট উদার ধরনের ছিল। পথ চলতি কোনো ভবঘুরে মানুষ যদি তাদের দোরগোড়ায় গিয়ে সামান্য জল চাইতো তাহলে ভাত খাইয়ে একেবারে সন্ধ্যার দিকে জলযোগ করিয়ে, পারলে পরবর্তী পথ যাতে যেতে গিয়ে খিদে না পায় তার জন্যে খাদ্য ইত্যাদি দিয়ে দিত। আর সাধু সন্ন্যাসী হলে তো কোনো কথাই নেই। পা ধুইয়ে রান্নার ব্যবস্থা করে দিয়ে দিন কতক থাকার পরিপূর্ণ ব্যবস্থা করত। সেই সব দিনই ছিল আলাদা। সত্যি ব্যক্তিহীনতা কলির লক্ষণ। এখন আর ওই জিনিসটা তুমি পাবে না। তবে হ্যাঁ, এখনো গ্রামে গঞ্জে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পেতে যে ওই মেজাজের মানুষ এখন লুপ্ত প্রায়। চারির শ্বশুর বাড়িতে একবার গিয়েছিলাম। ওইখানে গিয়ে যা দেখে এলাম, দেখলাম মাটির বাড়ির যুগ শেষ। এখন সর্বত্র শুধু দালান কোঠায় তুলছে সম্পন্ন গৃহস্থের মানুষ। দেখলাম ঠাকুরমশাই অন্যদিকে প্রসঙ্গ ঘোরাচ্ছেন। আমি ব্যতিব্যস্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম,
ট্রেনে উঠলেন, তারপর কি করলেন? ও হ্যাঁ, মনে পড়ে গেল। ট্রেনে বসেই আমার চোখ গেল একজন মানুষের দিকে। বেশভূষায় তার একটা রুচিশীলতার ভাব বিদ্যমান। বয়স হ্যাঁ তা ওই 27-28 হবে। দেখে শুনে তো কলকাতার মানুষ বলেই মনে হলো। তার হাতে ধরা ছিল একখানা সুটকেস। ওই সুটকেসটা ধরে সে বাইরের দিকে একবার তাকাচ্ছে, আর একবার দামি হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করছে। একটা উৎকণ্ঠিত ব্যাকুলতা তাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। আমার মনে কেমন যেন একটা অমঙ্গলের সংকেত বেজে উঠল। আমি দেখলাম যে তার আশপাশ জুড়ে কতকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সকলেই দেখলাম তার দিকে বিষ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু তার প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি করতে পারছে না, কারণ তাকে একটা শক্তির বলয় ঘিরে রেখেছে। তার দিকে অতগুলো আত্মা দৃষ্টি ফেলে আছে, অথচ ওই ছেলেটির কোনো ভ্রুক্ষেপই নেই। একটা সিগারেট ধরালো, আর ওইটাই মনে টানতে শুরু করলো। মনের মধ্যে কেমন যেন একটা উদাসীনতার ভাব আছে। অল্প বয়স হলে কি হবে, তার মধ্যেকার কেমন যেন একটা গাম্ভীর্য ফুটে উঠেছে। এই অল্প বয়সেই মনে হলো সেই যেন সংসারের দায় দায়িত্ব এই অল্প বয়সে কাঁধে নিয়ে ফেলেছে। আত্মাগুলো কিন্তু তার কাছেই আছে। তাদের অশুভ প্রভাবে সে কেমন যেন একটা নুয়ে পড়েছে। আমার এইবার আর মন টিকল না। অনেকবার চেষ্টা করলাম উপেক্ষা করার, কিন্তু না, তেমন আর হলো কই। উঠে গিয়ে এগিয়ে যেতেই একটা কেমন যেন বিশ্রী গন্ধ আমার নাকে এসে প্রবেশ করল। তখন আমার সদ্য দীক্ষা হয়েছে, ফলেই আমার সিদ্ধ করা গুরু মন্ত্র দ্বারা নিজের গাত্র বন্ধন করে নিলাম, আর মুখের কাছে হাত এনে ওইটা বুলিয়ে দিলাম ওই ছেলেটার কাঁধে। আমার স্পর্শ পেয়ে সে হঠাৎ করে কেমন যেন চমকে উঠল। তখনও তার হাতে জ্বলন্ত সিগারেটটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলাই বাহুল্য, ভদ্রতা করে ওইটা চলন্ত ট্রেনের জানলা দিয়ে ফেলেই দিতে যাচ্ছিল, কিন্তু আমি মৃদু হেসে তাকে ওইটা করতে বাধা দিলাম। আমার দিকে বিহ্বল চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে সে বলল, কে আপনি? আমার কাঁধে ওইভাবে হাত রেখেছেন কেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই কথা শুনে আমার বড় অস্বস্তি হতে থাকলো, কেননা দুম করে আমি যদি ওকে বলে বসি যে আমি তান্ত্রিক জ্যোতিষী মানুষ, আর আমার বিশেষ কয়েকটা গুণ আছে যেইগুলো দিয়ে আমি মানুষের আশু ভবিষ্যৎ দেখতে পারি, তাহলে আমাকে ওই ছেলে ঠগ মনে করতেই পারে। তাই আমি চুপ করে তার দিকে একবার তাকিয়ে থেকে বললাম, আপনার সাথে একটু আলাপ করতে এলাম। আসলে এইখানে কেউ নেই তো, অনেকটা পথ যেতে হবে। একলা আর কতক্ষণ নীরব থাকা যায় বলুন? তাই ভাবলাম যে যদি কিছুক্ষণ কথা বলি তাহলে কি আপনার আপত্তি আছে? আর শুধু তাই নয়, আপনার সাথে আমার অনেক কথা আছে। যদি একটু সময় দেন তাহলে আমি গুছিয়ে বলতে পারি। আমার সঠিক কোনো গন্তব্য নেই, যেখানেই ইচ্ছে আমি নেমে যাব। তা আপনি কোথায় যাবেন? আমার গন্তব্য রাধা মাধবপুরে। ওইখানে যে জমিদার বাড়ি আছে ওইটা আমার পৈতৃক বাড়ি। আসলে আমি শহরে থাকি, প্রতি বছর আমাকে দুর্গাপূজার আগেই যেতে হয়। আর শুধু তাই নয়,
অনেক দায় দায়িত্ব আমাকে ছাড়া পালন করা যায় না। আমার বড় দাদা যখন থেকে অসুস্থ হলেন সেই দিন থেকে পুজোর সব কাজ আমার উপর বাবা দিয়েছেন। আমি না এলে আর আমার হাতে যদি মা চণ্ডী যদি না পান 108টা নীল পদ্ম, তাহলে তাহলেও এখানকার পূজা নাকি সম্পূর্ণ হয় না। ছোটবেলা থেকেই ঠাউর করে আসছি, এমনকি জ্বর হলেও আমাকে স্নান করে মণ্ডপে উপস্থিত থাকতেই হবে। কিন্তু প্রতিবার আনন্দের সাথে যাই, কিন্তু এইবার আমার আক্ষেপের অন্ত নেই। তাই তাই মন খারাপ নিয়ে আমি ছুটে যাচ্ছি জমিদার বাড়িতে। কেন আপনার মন খারাপ হয়েছে কেন? কাছের কেউ কি দুর্বিপাকে পড়েছে? দেখুন, আমাকে যদি আপনি সবটা খুলে বলেন তাহলে আমি আমার কিঞ্চিত শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারি। এবার বাকিটা আপনার ইচ্ছা। লোকটা এইবার আমার দিকে ঈষৎ এগিয়ে সাগ্রহপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল। আমি কিন্তু তার দুই চোখে শুধুই একরাশ কৌতূহল আর স্পষ্ট অবিশ্বাসী ভাব দেখে স্থির হয়ে রইলাম। আসলে লোকটির দোষ নেই, তার ওপর দিয়ে সম্প্রতি যে ঝড় বয়ে গেছে তাতে ওই ব্যক্তি সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। কিন্তু তার মন ওইভাবে বেশিক্ষণ স্থির থাকল না, কারণ যে অটুট মনোভাব থাকলে মানুষ সত্যি মিথ্যা যাচাই করে, সেই মনোভাবের লেশ মাত্র অবশিষ্ট নেই। উনি কেবল আমার দিকে আবিষ্টের মতোই তাকিয়ে রইলেন। ট্রেন আপন মনে তখন নদী নালা খাল বিল পার করে গন্তব্যের দিকে চলছে। এক চিলতে রোদ্দুর পাশের খোলা জানলা দিয়ে এসে আমাদের মুখের ওপর পড়েছিল। আমি কিছু বলতে যাব তার আগেই উনি আস্তে আস্তে বললেন, আপনি কে বলুন তো? আমার অনেকক্ষণ ধরে একটা সন্দেহ হচ্ছে যে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার কথাবার্তা শুনেই আমার মন কেমন যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে। দয়া করে আপনার পরিচয়টা বলুন। আমার মাথার উপর এত বোঝা আছে যার জন্য আমি অকুল পাথারে ভেসে বেরোচ্ছি। কে আপনি? কে? দেখলাম ছেলেটা কেমন যেন বিব্রত হয়ে আমার দিকে চেয়েছিল। আমি তাকে শান্ত করে বললাম, আমি একজন ভবঘুরে মানুষ। আমার কাছে তেমন কোনো শক্তি নেই, শুধু নিষ্ঠা ভরে ঈশ্বর উপাসনা করি। পথে ঘাটে বেরিয়েই বেড়াই, আর একটু তন্ত্রের চর্চা করে যেইটুকু শক্তি গুরু কৃপাধন্য হয়ে পেয়েছি তাই দিয়ে মানুষের উপকার করি। সত্যি বলতে কি, আমার গুরুদেব আমাকে সর্বদা বলতেন, তন্ত্র সাধনা করে প্রাপ্ত শক্তি দিয়ে অসহায় মানুষকে সাহায্য করতে, নইলে সে সাধক উচ্চ স্তরে পৌঁছতে পারে না। আজকে ট্রেনে যখনই আপনি উঠে বসেছেন তখন থেকেই আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল যে আপনি সত্যিই ভালো নেই। আপনার ওপর কারা যেন নজর রেখেছে, আর আপনার এই বিপদের মুহূর্তে একজনকে পাশে দাঁড়াবার দরকার আছে বই কি। দেখুন, মানসিক আর পারিবারিক কোনোভাবেই যে আপনি সুস্থ নন এইটা বুঝতে পারার জন্য হাত গুনতে হয় না। তা আপনি কবে থেকে এইগুলো দেখছেন আমাকে একটু খুলে বলুন তো। খুলে বলার অনেক কিছুই আছে ঠাকুরমশাই। অনেক দিন ধরেই কাউকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু এখন দেখছি যদি বলতেই হয় তবে আপনাকেই বলে দেওয়া উচিত। আপনি একজন সৎ ব্রাহ্মণ, তারপর তন্ত্রের জ্ঞান আপনার কাছে আছে। এক কাজ করুন না, আমাদের বাড়িতেই চলুন না। আমাদের জমিদার বাড়িতে একটা মস্ত অতিথিশালা আছে, ওইখানে গিয়ে উঠবেন, কোনো সমস্যা হবে না। বাবা আপনাকে দেখে সত্যিই অনেক খুশি হবেন। এককালে আমার বাবা এই তন্ত্র মন্ত্রতে দারুণ বিশ্বাসী ছিল। আমাদের এই দুর্গাপূজার ভিত্তি প্রায় 250 বছর আগে আমার প্রপিতামহের গুরুদেব দুর্গা শরণবাবু করেছিলেন। ঠাকুরদার বাবা যখন মারা গেলেন তখন এই দুর্গাপূজার ভার গ্রহণ করলেন তিনি। তবে
আমাদের এইখানে দুর্গাপূজা করার আগে একটা রীতি আছে তান্ত্রিক মতের। ওইটা আগে আমার দাদা নিজের হাতে করতেন, কিন্তু এখন তিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না। ফলেই আমাকে সুদূর কলকাতা থেকে এসে ওই পদ্ধতি মেনে করতে হয়। আমার ঠাকুরদা সামনে থেকে তত্ত্বাবধান করেন। আপনার ঠাকুরদা এখন জীবিত বুঝি? প্রশ্ন করলাম আমি। শুনে একটু অবাক হলেন, তারপর বললেন, কি বলছেন ঠাকুরমশাই? আমাদের ঠাকুরদা শুধু জীবিত বললে ভুলই বলা হবে। তিনি এখন এই 92 বছরে পা রাখলেন। এখনো তিনি দিব্যি লাঠির সাহায্য ছাড়াই হাঁটাচলা করতে সক্ষম। দেহের বেশ শক্তপোক্ত পরিকাঠামো। আমাদের মায়ের যখন পূজা হয় তখন উনি সামনে থাকেন। সঠিকভাবে নিয়ম মেনে আর নিষ্ঠাভাবে পূজা না হলে যে মহা অনর্থ হতে পারে, এই ব্যাপারে সত্যিই আমাদের বাড়ির সকলে, এমনকি রাধামাধবপুর গ্রামের অধিবাসীরা জানেন। কিন্তু ঠাকুরদা তত্ত্বাবধানে সবকিছুই ভালো চলছিল। কিন্তু দাদার ওই অসুখটা হওয়ার পর থেকেই পূজার অনেক আনন্দই ম্লান হয়ে গেল। কার জন্য এটা হলো কিছু বলতে পারেন ঠাকুরমশাই? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমার মা কি কম করেছে? হেন কোনো মন্দির নেই, এমন কোনো দরগা নেই যে এখানে দিনের পর দিন হত্যে দিয়ে পড়ে থেকেছে, কিন্তু চিকিৎসা করিয়ে তেমন কোনো লাভ হয়নি। বলা বাহুল্য এই যে আমার বৌদি, উনি অবধি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যেই কে সেই। দাদার বয়স মোটে 40 বছর, স্বাস্থ্য বেশ, কিন্তু হুইল চেয়ারে বসে বাইরে চলাফেরা করে। আমার তাই দেখে যথেষ্ট কষ্ট হয়। কবে যে তারা সুস্থ হয়ে আবার আগের মতো চলাফেরা করবে, দোকান বাজার করবে, ওইটা ভেবেই আমার দিন রাত কাটে। কোনো হদিশ পাইনি। আপনি কি দেখুন, আশা করি কিছু একটা বুঝতে পারবেন। ছেলেটির কথা শুনে সত্যি আমার মনে দয়ার উদয় হলো। সেই সাথেই এটাও মনে হলো যে এই বৈষয়িক জগতের বেড়া জালে, যেখানে প্রায় ভাতৃবিরোধ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেইখানে এই ব্যতিক্রম সত্যিই চোখে পড়ার মতো। ছেলেটি আমার থেকে বয়সে ছোট, একলা সংসারের দায় দায়িত্ব নিয়ে তার মনে ভারের সঞ্চার হয়েছে। ফলে সে যে ভেঙে পড়বে এটা প্রত্যাশা করাই যায়। আমি তার কাঁধে হাত রেখে বললাম, চোখের জল মুছে ফেলে তুমি ইষ্টকে ডাকো। উনি ভিন্ন এই জগতের একটা পাতা অবধি নড়ে না, বুঝলে? আচ্ছা, তোমার সাথে শহরে থাকাকালীন কি হয়েছিল ওইটা আমাকে বলো শুনি। এখন ট্রেনে করে অনেক পথ যেতে হবে। ব্যাপারটা শুনে দেখি। মনে হলে অবশ্যই আমি জমিদার বাড়িতে যাব, তবে আগাম জেনে রাখা ভালো তোমার সাথে ঘটে যাওয়া পুরো ব্যাপারটা। ছেলেটা বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আমি এইখানে থাকি না। আমার বাড়ি বনেদি বংশের হলেও আমার ওইসব বৈষয়িক ব্যাপারে অত ভ্রুক্ষেপ ছিল না। আমি নিজের লেখাপড়া শেষ করে তারপর কাজের সূত্রে কলকাতা যাই, মাঝে মধ্যে গ্রামে আসি। আমার বাবা প্রাচীন আমলের লোক। ছেলে বাইরে গিয়ে যদি বাউন্ডুলে হয়ে যায়, তাই আমাকে তিনি বিয়ে দিলেন আমাদের পাল্টা ঘরের একজন সুলক্ষণ কন্যার সাথে। মেয়েটির নাম ছিল তরুবালা। আমি ভেবেছিলাম যে তাকে নিয়ে কলকাতা যাব, একলা মিশে থাকি, আমার কি আর চলে? কিন্তু বাবা আমাকে ওই ইচ্ছে প্রকার করতে গেলে বাধা দিলেন। বলেন, কুলীন গৃহের কন্যা শ্বশুরবাড়ি ছেড়ে শহরে 5 জনের মধ্যে থাকবে, নিয়ম নিষ্ঠা না মেনে ইতি উতি ঘুরে বেড়াবে, ওইটা তিনি একদম চান না। তাই বিয়ে করা বউকে আমার বাড়িতে রাখতে হতো, আর ওইখানেই থেকেই আমি মাঝে মধ্যে পত্র লিখি। আমার স্ত্রী উত্তর দিত আর বাড়ির খবর দিত। কিন্তু একদিনের কথা বলি, ওই দিন আমার একটা সন্দেহ হয়েছিল, পরে সেই দৃঢ়ভাবে সত্যি বলে মনে করি। আমি কলকাতার একটা সস্তা মেসে একলাই থাকি। অফিস থেকে ফিরতে ফিরতে আমার বেশ দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গিয়েছিল বলেই ফিরতে ফিরতে বেশ বিলম্ব হয়। পথে ঘাটে কোনো মানুষ ছিল না। বলাই বাহুল্য, আমার মেস যেই অঞ্চলে অবস্থিত ওইখানকার পথঘাটে যানজটের শব্দ বিশেষ প্রবেশ করে না। উত্তর কলকাতার একটা অখ্যাত অঞ্চলে আমার মেস বাড়ি। ওই দিন ফিরছি, গলির মুখে মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে। ভালোভাবে দেখে মনে হলো একজন স্ত্রীলোক। মাথার কাছে একটা গ্যাস বাতি ম্লানভাবে জ্বলছে।
আর ওই জ্বলতে থাকা আলোর একদম সামনেই ওই স্ত্রীলোক দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তার পরিধেয় বস্ত্রটা একদম পাড়া গ্রামের মেয়ে বউদের মতো। আমার সন্দেহ হলো এই কলকাতায় এই রকম বস্ত্রকে পরিধান করে থাকে। আমার মাথার গোলমাল হয়ে গিয়েছিল, তবু আমি ওই মূর্তির হাতছানি উপেক্ষা করতে পারলাম না। বাড়ির কাছে এসে গেট খুলতে খুলতে মনে হলো আমার কাঁধে কে যেন একটা হাত রেখেছে। ওই স্পর্শ আমার সম্পূর্ণ চেনা, তবে ওই স্পর্শতে আমার দেহটা একবার কেঁপে উঠল। আমি ভিতরে ঢুকে সুইচ টিপতে যাবো, আর তার আগেই দেখলাম আমার মুখোমুখি বন্ধ থাকার একটা জানালা ওই প্রান্ত থেকে হাওয়ার ধাক্কায় খুলে গেল, আর জানলার গড়াদের ফাঁক দিয়ে আলো জ্যোৎস্নার আলো এসে প্রবেশ করলো। ফলে ওই আলোতেই দেখলাম আমার শোয়ার বিছানায় কেউ যেন উবু হয়ে বসে থেকে হাঁটুর ওপর গাল ঠেকিয়ে কাঁদছে, হুবহু আমার স্ত্রী। আমি তাকে দেখি অবাক হয়ে গেলাম। তাহলে তবে আমার বাবা কি আমার স্ত্রীকে নিয়ে কলকাতায় এসেছেন? কিন্তু এলে তো আমাকে একবার সংবাদ দেবেন, আর উনি তো কলকাতায় আসেন না। আর আমার বাবা যেমন রক্ষণশীল মানুষ, তিনি কখনোই বাড়ির স্ত্রীকে নিয়ে আশা করি আসবেন না। আমি আমার স্ত্রীর নাম ধরে এগিয়ে গেলাম। তখনও আমার স্ত্রী বিছানায় বসে কেঁদে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার এই যে আমার স্ত্রী চোখের জল ফেলছে, কিন্তু কান্নার শব্দ আমার কানে প্রবেশ করছে না। আমি সুইচ টিপে আলো জ্বালাবার কথায় বেমালুম ভুলে গেলাম। পাশে একটা টেবিল ছিল, ওই টেবিলে কয়েক দিস্তা কাগজ আর কলম রাখা ছিল। ওইখানে আমি বসে পড়লাম, আর আমার হাত কলমটা আবরামনি তুলে নিল। তারপর আমি বাহ্যজ্ঞান শূন্য হয়ে কয়েক সত্র লিখে ফেললাম। তারপর আমার কলম থেমে গেল, আর সেই সাথে আমার যখন জ্ঞান হলো তখনও দেখলাম বিছানায় একই স্থানে আমার স্ত্রী মুখ গুজে কান্নাকাটি করেই যাচ্ছে। কেন জানি না আমার বুকটা হু হু করে উঠল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনের দ্বারা গড়ে ওঠা নিবিড় সম্বন্ধ যেন ক্রমে শিথিল হচ্ছিল ধীরে ধীরে। আমি উঠে দাঁড়িয়ে যেই আমার ক্রন্ধনরত স্ত্রীকে আলিঙ্গন করতে যাব, অমনি সে বাতাসে মিলিয়ে গেল, আর আমার কানে ভেসে উঠল একটা কথাই। হুবহু আমার স্ত্রীর কণ্ঠে কেউ যেন বলে উঠল, আমি চললাম, তোমাকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে অপমৃত্যু হয়েছে, আমাকে যে যেতে হবে। আমাকে অন্তত এসে আমার স্মৃতিতে শেষবারের মতোই সিঁদুর দান করে যেও, তৈলে যে আমার আত্মা শান্তি পাবে না, আমি সর্বদা কষ্ট পাবো। হাসবে তো? কেন জানি না ঠাকুর মশাই, আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছিল। তুমি যেও না, তোমার কিচ্ছু হয়নি, আমি আছি, তোমার কিচ্ছুটি হবে না। আমাদের এই বন্ধন কেউ শিথিল করতে পারবে না। আমি প্রয়োজন বলে তোমার জন্য সব করতে পারি। তুমি আমাকে ছেড়ে যেও না, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো। কিন্তু ঠাকুর মশাই, আমার গলা ক্রমে বুঝে উঠল। তারপর আমি ওই কয়েক ছত্র লেখার উপর চোখ বললাম, কিন্তু অদ্ভুত কাণ্ড, ওইখানে কিছু লেখা ছিল না, শুধু আমার স্ত্রী তরুবালার নাম লেখা ছিল। নেমেষে যেন ওই লেখা মিলিয়ে গেল। ফলেই বুঝতেই পারছেন আমার আর সারা রাত কেমন কেটেছে। তখনই আমি স্থির করলাম যে আজকে সকালেই রাধা মাধবপুরে ফিরে যাব, দরকার নেই চাকরির। আসলে আমার স্ত্রীকে আমি খুবই ভালোবাসতাম। বিয়ের পর আমি মাত্র 1 সপ্তাহ পেয়েছিলাম, তারপর আমাকে কলকাতায় চলে আসতে হয়। তারপর প্রায় মাস 3 পর এই সংবাদ আমার কানে এসে প্রবেশ করে। আমি স্ত্রীকে দেখতে গিয়েছিলাম বাড়ি থেকে আসার প্রায় মাস 3 পরে। যাই হোক, আমি সারা রাত না ঘুমিয়ে বেলা হওয়ার সাথে সাথেই গোছগাছ করে বেরিয়ে যাওয়ার যেই না উদ্যোগ করছি, অমনি ডাকপিয়ন আমার কাছে একটা পত্র নিয়ে এলো। জিজ্ঞাসা করে জানলাম যে ওই পত্রটা এসেছে রাধা মাধবপুর থেকে। আমি খুলে দেখলাম ওইখানে বাবা লিখেছিলেন যে আমার স্ত্রী মারা গেছে। আমি যেন পত্র পাঠ দ্রুত চলে আসে। বিশ্বাস করবে না ঠাকুর মশাই, আমার যেন বিশ্বাস হচ্ছিল না। আমি দ্রুত ওইখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর শুধু বেরিয়ে পড়লাম না, আমার 2 চোখে অন্ধকার দেখছিলাম। তাহলে কালকে কাকে দেখলাম? তরুবালার শব্দ শুনলাম, তাহলে সবই কি আমার ভুল? না, এই হতে পারে না। আচ্ছা, এই ঘটনাটা কতদিনের? জিজ্ঞাসা করলাম ছেলেটিকে। সে আমার কথার প্রত্যুত্তরে বলল, বেশি দিন নয়, এই কদিন হলে আমার প্রথম স্ত্রীর মৃত্যুবার্ষিকীর 1 বছর পূর্ণ হবে। আমার স্ত্রীর মৃত্যুটা এখন আমার কাছে পরিষ্কার নয়, কারণ ওই মৃত্যু নাকি অস্বাভাবিক হয়েছিল। আমার স্ত্রী স্বাস্থ্যবতী ছিল,
সদ্য বিবাহিত আমার স্ত্রী আমার বাবার কথা মতোই কাজ করত। ট্রেনে করে যখন ফিরছি যে বাড়ির দিকে, তখন পৌঁছতে পৌঁছতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। তবু আমি অনুভব করছিলাম যে আমার আশেপাশে কেউ যেন হেঁটে যাচ্ছে। যেদিন বাড়ি ফিরি ওই দিন পথেই আমার দাদা নিতে এসেছিল। আমার দাদাকে দেখলাম লণ্ঠন হাতের স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখি কাছে এগিয়ে এলো। ওনার মুখ থমথম করছে, কোনো কথা বলার মুখ নেই। শুধু এইটুকুই বলল যে দেহ বাইরের দেউড়ি ঘরে শুইয়ে রাখা আছে, কেবল সিঁদুর দান করতে হবে, তারপর দেহটা দাহ করার জন্য নিয়ে যাবে শ্মশান বন্ধুর দল। আমার বিশ্বাস করুন ঠাকুরমশাই, মন এমন খারাপ হয়ে এসেছিল যে কোনো কথায় মুখ ফুটে বেরোচ্ছিল না। আমি যখন পায়ে হেঁটেই পৌঁছালাম জমিদার বাড়ির কাছে, তখন দেখলাম গ্রামের অনেক মানুষজন জড়ো হয়েছে একটা স্থানে। সকলেই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। একপাশে দাঁড়িয়ে আছে গ্রামের মেয়ে বউরা, সকলে মুখে আঁচল মুখ গুজে কান্নায় ভেঙে পড়ছিল। বাড়ির পরিবেশ কেমন যেন গোমট মনে হচ্ছিল। আমার মন এমনিতে ভারাক্রান্ত ছিল, এগুলো দেখে যেন আরো ভারাক্রান্ত হয়ে পড়ল। যাই হোক, বাড়ির বাহির মহলের যেই উঠোনে প্রবেশ করলাম, দেখলাম যে একটা সব বহনকারী খাটিয়ার মধ্যে আমার স্ত্রী তরুবালা চিত হয়ে শুয়ে আছে, আর তার পায়ে শেষবারের মতো আলতা দিয়ে দিচ্ছে দাসীরা। আমি ওইখানে ছুটে গেলাম আর ওইখানেই কান্নাকাটি শুরু করে দিলাম। আমার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার স্ত্রীর সাথেই আমার সন্তান এই বংশের মুখ দেখতে পেল। আমি খুব ভেঙে পড়ে বলেছিলাম, না তরুবালা, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। ফিরে এসো, ফিরে আসো। তুমি যদি এইভাবে চলে যাও, আমি তাহলে কাকে নিয়ে কাটাবো বলো দেখি? এইভাবে আমাকে তুমি ফেলে যেতে পারো না তরুবালা। তাহলে তাহলে আমিও তোমার সাথে যেতে চাই, আমিও আত্মহত্যা করব। এই বলে আমি পাশে দাঁড়িয়ে থাকা একজন লেটেলের কাছ থেকে একটা ছুরি নিয়ে যেই না নিজের গলার কোপ দিতে গেছি, আমাকে সকলে মিলে ধরে ফেলে। আমার দাদা আমাকে বাধা দিতে আসেন, কিন্তু তিনি পড়ে গেলেন। ওই শুরু ঠাকুরমশাই। আমার দাদা বুকে হাত দিয়ে একটা উৎকট শব্দ করে ফিরে বসে পড়লেন, আর তাকে সামলাবার জন্য ছুটে এলেন বৌদি। বাড়িতে আরো অনেক বিশৃঙ্খলা দেখা দিল। সে এক ভয়ঙ্কর ব্যাপার ঠাকুরমশাই, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমার মা কাছে এগিয়ে এসে আমার দাদাকে নিয়ে ভিতরে ঘরের মধ্যে ধরে ধরে নিয়ে গেল, আর আমি বাহ্যকাল শূন্য হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে নিলাম আমার মৃতা স্ত্রী তরুবালার দিকে। তার মুখ সর্বাঙ্গ আবৃত, কেবলমাত্র একটা নতুন পাট ভাঙা লাল পাট সাদা শাড়ি দিয়ে। ওইদিকে ভট্টাচার্য মশাই আকাশের প্রতীক দিকে শবদেহ নিয়ে বেরিয়ে আসার বিধান দিলেন। যাই হোক, আমার মা বেরিয়ে এলেন আর অশ্রুসিক্ত কণ্ঠে আমার দিকে একটা সিন্দুরের ডিবা এগিয়ে দিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে ওইটা করতে হলো। আমি তরুবালার মাথার কাছে গিয়ে সমগ্র কৌটোটা উল্টে দিলাম। তারপর আমার চোখের সামনে নিয়ে চলে গেল শ্মশান বন্ধুর দল তরুবালাকে নিয়ে। আমার বাবা তাদের চিতার কাঠ সাজিয়ে রাখতে বললেন। আমাকে ওই দাহটা করতে হবে। আমি ওই কথা শুনে তাদের সাথে গিয়ে সমস্ত কাজ শেষ করে ফিরে এসেছিলাম। কিন্তু ওই দিন রাত্রি ঘুমের ঘুরে আমার স্ত্রী আমাকে স্বপ্ন দিয়ে বলেছিল সে নাকি শান্তি পাচ্ছে না, তাকে উদ্ধার করুক কেউ এসে। এও দেখলাম যে তার পিছনে কালো মতো অতিকায় কি যেন তাড়া করে আসছে। আমি ঘুমের মধ্যে স্ত্রীকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু ওইখানে সমস্যা হচ্ছিল। আমার স্ত্রীকে কিছু পরিত্রাণ দিতে পারছি না যখন, কারণ কেউ যেন আমাকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছে। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল একটা কিছু ভাঙার শব্দতে। আমার বিছানার একেবারে সামনে রেখেছিলাম একটা ফ্রেমে বন্দি তরুবালার ছবি, কিন্তু সেইটা দেখলাম ভেঙে পড়ে আছে। আমার দরজা খোলাই থাকে, দরজা বন্ধ করে আমি শুয়ে থাকতে পারি না। বাইরে থেকে ঠান্ডা বাতাস আমার ঘরে আসছিল। আর শুধু তাই নয় ঠাকুরমশাই, দেখলাম দরজার বাইরে একটা ছায়া পড়েছে। আমি হুঁশ ফিরতে বিছানায় উঠে বসতেই দেখলাম ওই ছায়া মূর্তি সরে গেল। আমার কেমন যেন সন্দেহ হলো, তাই আমি হাতের কাছে মৃদুভাবে জ্বলতে থাকা তেল ভর্তি হারিকেনটা তুলে নিয়ে তার শিখা উস্কে দিয়ে তারপর বাইরে গিয়ে কাউকে বিশেষ দেখতে পেলাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার পায়ের কাছে ভেসে যাচ্ছিল টাটকা রক্ত, আর ওই রক্তটার সাথে দূরে পড়েছিল একটা কাটা ছাগলের মাথা। একই অন্ধকার। তারপর ওই কাটা ছাগলের মুন্ডটা আমার দিকে কেমনভাবে নিষ্প্রিয়ভাবে চেয়েছিল, আর কেউ কোথাও নেই। আমি দরজা বন্ধ করে সারাটা রাত জেগেই রইলাম, আর বাইরের কার যেন পদশব্দ শুনতে পাচ্ছিলাম। এইভাবে যে আমার কতদিন কেটেছে ঠাকুরমশাই, সে আপনাকে বলে বোঝাতে পারবো না।
যাই হোক, আমি পরদিন সকালে দাদাকে দেখতে গেলাম। আমার দাদা একেবারে বেহাল অবস্থায় পড়েছিলেন। পাশেই রামহরি কবরেজ বেজার মুখে বসে আছেন, আর সকলেই কান্নাকাটি করছেন। আমার মুখটা ছ্যাদ করে উঠল, কেননা আমি আশঙ্কা করেছিলাম যে আমার স্ত্রীর সাথে কি তবে দাদাও মৃত, আর কত অপমৃত্যু সহ্য করতে হবে। আমি দাদার ঘরে প্রবেশ করে দাদার মাথার কাছে বসে পড়লাম। একবার তাকালাম কবরেজের দিকে। উনি আমার ইঙ্গিত বহু উৎসুক দৃষ্টি দেখে ব্যাপারটা অনুধাবন করতে পারলেন। তারপর আমাকে বললেন যে আমার দাদা মোটেই মৃত নয়, কিন্তু ওনার যে অবস্থা হয়েছে সেখানে উনি আর হাঁটাচলা করতে পারবেন না। রোগের কোনো কুলকিনারাও উনি নাকি অনেক চেষ্টা করেও হদিশ করতে পারছেন না। আমাদের অবিলম্বে একজন নামজাদা ডাক্তারকে দেখানো দরকার, কারণ দাদার জ্ঞান ফেরেনি। ওনার দ্বারা কোনো কাজই হচ্ছে না। ওনার দেওয়া ওষুধ নাকি কোনো প্রকার ফল দিচ্ছে না। এসব শুনে আমার বাবা বেশ বিচলিত স্বরে বললেন, তাহলে কবরেজ মশাই, আপনার জানাশোনা কোনো বড় ডাক্তার আছে? বড় খোকাকে দয়া করে আপনি বাঁচিয়ে তুলুন। ও ছাড়া যে আমাদের কোনো সান্ত্বনা থাকবে না। ওই যে আমাদের বার্ধক্যের একমাত্র অবলম্বন। তাই বলছিলাম যে যদি কিছু একটা করে তার জ্ঞান ফিরিয়ে আনা যায় তাহলে যথেষ্ট উপকৃত হব। কারণ আমার কনিষ্ঠ পুত্রবধূর যা হলো সেই শোক এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। আপনি দয়া করে কিছু একটা করুন। কবরেজ মশাই তখনই একটা ঠিকানা লিখে দিলেন এবং সেইটা আমার বাবার হাতে দিয়ে বললেন, কলকাতায় একজন অতি প্রসিদ্ধ ডাক্তার আছেন, তাকে গিয়ে যদি ডেকে আনা হয় কবরেজ মশাইয়ের নাম নিয়ে, তাহলে উনি আসবেন এবং চেষ্টা করতে পারেন। কলকাতার কলুটোলা স্ট্রিটের 13 নম্বর বাড়িতে উনি থাকেন। বাবা তখনই নায়েবকে একবার ডেকে বললেন ওই ডাক্তারকে উনি তলব করেছেন, যেন ডেকে নিয়ে আসেন। দিন 2 পরে উনি আসার পর গোটা একদিনের চেষ্টায় দাদার জ্ঞান ফিরিয়ে আনলেন বটে, কিন্তু বিরস বদন উনি বললেন যে দাদার কোনোদিন হাঁটাচলা করতে পারবেন না, হৃদয় অতি দুর্বল। আমার ঠাকুরদা ব্যাপার দেখে নাক সিটকে বলেছিলেন যে ওইসব ডাক্তার বুদ্ধির কাজ নয়, তাকে ঠিক করতে গেলে একমাত্র কোনো ভালো বণিনকেই এই কাজে নিযুক্ত করতে হবে। বাড়িতে অশুভ শক্তি তার প্রভাবে গেড়েছে, যার ফলে এতগুলো অঘটন ঘটছে, কিন্তু আমরা কেউই ওনার কথায় গুরুত্ব দিইনি। তারপর দিন অতিবাহিত হতে থাকে। আমার দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খোঁজা শুরু হয়। নির্দিষ্ট দিনে আমাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। আচ্ছা, কোন লগ্নে আপনার বিয়ে হয় এইটুকু বলবেন? এইটা ঠিক বলতে পারছি না ঠাকুরমশাই, কিন্তু এইটুকু মনে আছে মেয়ের জন্মদিন আর বিয়ের দিন এক ছিল। কেন, তাতে কোনো সমস্যার কারণ আছে নাকি? চোখ কপালে তুলে আমি জিজ্ঞাসা করলাম, বলছেন কি? সর্বনাশ! রে বাবা, এইটাই তো মস্ত বড় ভুল করেছেন। জন্মদিন আর বিয়ের দিন যদি এক হয় তাহলে ওইটা যে বেশ অশুভ। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো সমস্যা শুরু হয়েছে? আর বিয়ের ক বছর হলো একটু বলুন তো। উনি জানলার বাইরে তাকিয়ে থেকে বলতে শুরু করলেন, আমাদের বিয়ের মাত্র বছর 2 হয়েছে। আমাদের বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু নানাবিধ সমস্যা হয়। স্ত্রী যখন বাপের বাড়ি থেকে এইখানে প্রথম পা রাখলো তখন সে মাথা ঘুরে পড়ে যায়, তার খুব ভেদ বমি শুরু হয়। অনেকেই এই ব্যাপার থেকে বিবাহটা অশুভ বলে ধরে নিয়েছিল। তারপর তার একটা কঠিন ব্যাধি হতে আমরা অনেকদিন ধরেই কভারেজ দিয়ে চিকিৎসা করাই, কিন্তু কোনো ফল হয়নি। এইবার সেও মৃত্যুর দিকে। ওইটাই লেখা ছিল সদ্য কিছুদিন আগে আসা পত্রতে। তাই ছুটে যাচ্ছি, কি যে করি বুঝতে পারছি না। আপনি অনেক কিছু জানেন, তন্ত্রমন্ত্রের সাধনা করেন, কিছু কি বলে দিতে পারেন না? তাহলে বেশ ভালো হতো। এইবার আমার স্ত্রী মারা গেলে সত্যি আমি এবার আত্মহনন করব। কে আমাদের ক্ষতি করছে বলুন তো? এই কথা মুখে আনবেন না ভুল করেও। ওই কথা যদি মুখে আনেন তাহলে আপনার সংসারের আরো অনেক অকল্যাণ হবে, আর তখন আর কিছুই করার থাকবে না। দেখি আপনার গৃহে গিয়ে। আর হ্যাঁ, আপনি তো বললেন যে আপনার বাড়িতে শক্তি পূজা হয়, তাহলে মা দুর্গা নিজেই একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন, শুধু বিশ্বাস রাখুন। আর আপনার প্রথমা স্ত্রী যে কাগজটা দিয়েছিল ওইটা আছে আপনার কাছে? ওইটা আমাকে একটু দেবেন। উনি হয়তো কিছু একটা বলতে চেয়েছেন, ওইটা যদি আমি উদ্ধার করতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। ছেলেটি আশ্বস্ত হয়ে বলল,
আপনি পারবেন তাহলে তো অনেক ভালো হয়। হ্যাঁ, তরুবালার ওই একটা স্মৃতি আমি নিজের কাছে রেখেছি। আসলে আসলে আমার বাবা অস্বাভাবিকভাবে মৃত কারুর কোনো ব্যবহৃত জিনিস রাখেন না। ওই দিন তরুবালার সব জিনিস একটা শাড়ি আর অনেক জিনিস চিতার সাথে পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার কাছে ওইটা আছে। ওই দিন যেই কয়েক ছত্র আমি লিখেছিলাম ওইটা আমার নিজের লেখা হতে পারে না। আমি তরুবালার লেখা দেখেছি, হুবহু তার হাতের লেখার আমার হাত থেকে বেরিয়েছে। ওই একই টান, ওইভাবে লেখার দক্ষতা কোনো কিছুতেই অমিল নেই। তাই ওইটা আমি খুব যত্ন করেই লিখে এনেছি। প্রথমে ভেবেছিলাম ওইটা আনবো না, তারপর মন সাই দিতে আমি এনে ফেলেছি। এখন দেখছি ভালোই করেছি। কথা বলতে বলতে আমরা যে কখন রাধা মাধবপুরে এসে পৌঁছেছি সেটা খেয়াল করিনি। ট্রেন থেকে নেমেছি যখন, তখন মাথার ওপর ঝাঁ রোদ্দুর। দেখলাম একজন দাঁড়িয়ে আছে। পরিচ্ছদ দেখে মনে হলো সে ওই জমিদার বাবুর কাজের লোক। উনি ছেলেটির দিকে এগিয়ে যেতেই ছেলেটি নরহরি কাকা বলে তাকে সম্বোধন করলেন। তারপর ছেলেটি ওই নরহরিকে বললেন, ব্যাপার কি, বাড়ির সকলে ঠিক তো? আমাকে সংবাদ দেওয়া হয়েছিল। আমার স্ত্রী কেমন আছে? নরহরি কাঁধের গামছা দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, ওই একরকম, জানোই তো বাড়ির অবস্থা। মা ঠাকরানের অবস্থা যে ভালো নয় এইটা তো তোমার কর্তা মশাই বলেইছিলেন। চলো, এখন আর এইখানে দেরি করবে না, ওইদিকে হক কলেজে চিন্তা করছে। ছেলেটি বলল, কাকা, ইনি হচ্ছেন আমার অতিথি। আমাদের গ্রামের দুর্গাপূজা দেখার জন্য এসেছেন। ট্রেনে এনার সাথে আলাপ হয়েছে, এনার একটু থাকার ব্যবস্থা করে দেবেন। ওই ছেলেটি অর্থাৎ সনাতন, সে কিন্তু আমার আসল পরিচয়টা গোপন করে গেল। হ্যাঁ, সেইটা বেশ ভালোই হয়েছে। আমি দুইজনের সাথে আধ ঘন্টা মতোই পথ চলে তারপর যখন দূর থেকে ওই জমিদার বাড়িটা দেখলাম, তখন আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কেননা ওই বাড়িটাকে কেউ যেন ঘিরে আছে। বাড়ির একেবারে মাথায় একটা পাখি বসে আছে, আর ওই পাখিটা আর সাধারণ পাখির মতো নয়। ধূসর বর্ণের গায়ের রং, তার গায়ের মধ্যে কি সব সাংকেতিক চিহ্ন আঁকা। চোখ দুটো লালচে বর্ণের। সে নির্নিমেষ ভাবে এই বাড়ির প্রতিটা আনাচে কানাচে নজর দিয়ে আছে, আর এই নজর দেওয়ার ফলেই বাড়ির সামগ্রিক ক্ষতি বৃদ্ধি হচ্ছে। যাই হোক, ওইখানে আমি প্রবেশ করার আগেই বুঝে গিয়েছিলাম যে এইখানে কেউ বেতাল শক্তি প্রয়োগ করেছে, অনেক অনিষ্ট করেছে, যার ফলে বাড়ির অনেক সদস্য মারা গেছে। আর ওই পাখিটাই যদি নিধন করা যায়, তাহলেই একমাত্র এই শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। আমি বাইরে দাঁড়িয়ে এক খাপলা মাটি তুলে বেশ ভালোভাবে পরীক্ষা করলাম, আর তাতে আমি কেমন যেন একটা আঁশটে গন্ধ পাচ্ছিলাম। সব মিলিয়ে ভয়ঙ্করভাবে এই জমিদার বাড়িটা আক্রান্ত। অর্থাৎ এই বাড়ির চৌহদ্দির মধ্যেই কেউ একটা বেতাল শক্তির চর্চা করছে, যেটা এক প্রকার আগুন নিয়ে খেলা। তাই ভয় আমিও পাচ্ছিলাম। শ্মশানের সাধনা এই বাড়ির মধ্যে করলে এমনিতেই ক্ষতি বেশি হয়, তারপর এমন ধারা উগ্র শক্তি কেউ যদি চর্চা করে, তাহলে সেটা আরো ভয়ঙ্কর। আমার ওইভাবে থেমে যাওয়াটা সনাতনের নজর এড়িয়ে যায়নি। ফলে সে আমার কাছে এসে উদ্বিগ্ন স্বরে বলল, কি হলো ঠাকুরমশাই? আসুন, আমাদের এই স্থান আপনার বেশ ভালোই লাগবে। আসুন আসুন আসুন। আমি আর কোনো সংকোচ বোধ না করে তার সাথে ওই বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলাম।
ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম বেশ কিছু ছায়ামূর্তি অন্যত্র ঘোরাঘুরি করছে। ফলেই আমার হাতে থাকা মাটির গুঁড়োগুলো নিয়ে ওই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারলাম। আর মুহূর্ত খানেক অপেক্ষা করার পরই একটা ঘূর্ণিঝড় বয়ে গেল, আর সামনে থাকা একটা পেয়ারা গাছের মোটা গুঁড়ি মড়মড় করে ভেঙে গেল। ফলে উপস্থিত সকলেই বেশ ভয় পেয়ে গেল আর আমার দিকে চেয়ে রইল। আমি সনাতনকে জিজ্ঞাসা করলাম, আমাকে দ্রুত তোমার স্ত্রীর কাছে নিয়ে চলো, দেখি ব্যাপারটা কি। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর একটা সংবাদ আমার জন্য অপেক্ষা করছিল। ঠাকুর দালান থেকে একজন খুব গম্ভীরভাবে চিৎকার করছিল। আমি আর সনাতন উভয়ে মিলে ওই গোলযোগের দিকে এগিয়ে গেলাম। দেখলাম একজন বছর 65 বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে থেকে খুব রুষ্ট স্বরে কাকে যেন ধমক দিচ্ছে। আমি বুঝলাম ইনি হচ্ছেন গৃহস্বামী। পরনে একটা দামি নকশা কাটা ফতুয়া, আর পরনের ধুতিটাও বেশ দামি। ব্যক্তিত্ব আছে দেখেই বুঝতে পারছিলাম। হাতে ধরে থাকা লাঠির বেঁকানো অংশটায় কাজ করা রয়েছে। সনাতন গিয়ে ওনাকে প্রণাম করলেন। তারপর কারণ জিজ্ঞাসা করাতে উনি বললেন, কি আর বলবো, মহালয়াতে চক্ষুদান করে, কিন্তু আজকে দেখি মূর্তির অর্ধেক অংশ ভেঙে পড়েছে। ওই কুমোর আমাকে এই কথা বলার জন্যই এসেছিল। আমিও দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তাই তার কাজের গাফিলতির জন্য এতগুলো কথা শোনাচ্ছি। পুজো আসতে আর মোটে হাতে গোনা কতগুলো দিন বাকি, কিন্তু এই বেটা এখনো কাজ শেষ করেনি। ওই দেখো, বেটা ভয় ভয় চোখে খালি তাকিয়ে আছে। ব্যাপারটা কি সেইটা জানবার জন্যে আমি ওই মূর্তি নির্মাণকারীকে নিজের কাছে ডেকে এনে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তোমার কাজ এখনো শেষ হয়নি কেন? আর মায়ের মূর্তিটা এমন বেখাপ্পা লাগছে কেন শুনি? যে মূর্তিটা বানিয়েছে সে একজন দক্ষ কারিগর। সে 2 হাত জোড় করে আমার দিকে অনুনয় পূর্ণ কণ্ঠ নিয়ে বলল, ঠাকুর মশাই, আমার কোনো অপরাধ নেবেন নে। আমি কালকে সারা রাত জেগে কাজ করেছি, কিন্তু আজকে এসে দেখি যে ওই রকম হয়ে পড়ে আছে। এছাড়া এই জমিদার বাড়িতে আমরা কয়েক প্রজন্ম এই কাজই করছি। আমাদের মাটির কাজ অনেক পুরনো দিনের। আমরা হলাম গিয়ে জাত কুমোর। আমার বাবা বৃদ্ধ হওয়ার পর আমি এখন হাল ধরেছি, ফলে আমার কাজে কোনো খামতি হয়নি। আমার কোনো অপরাধ নেই, আপনি বিশ্বাস করুন। আমি আরো কাছের থেকে ওই মূর্তিটা একবার দেখলাম। মনে হলো এই বাড়িতে শক্তি পূজা হোক, এইটা কেউ চায় না। এইখানে দুর্গা পুজো হলে কারুর স্বার্থে ঘা লাগবে। ফলেই আমি দেখলাম এবং নিজের বহুদিনের অভিজ্ঞতায় বুঝলাম যে এই বাড়ির কোনো বিশ্বস্ত সদস্যই এই কাজ করেছে। আর এই বাড়ির সকলের ক্ষতি হয়, এইটাই তার একমাত্র উদ্দেশ্য। জমিদার বাবুকে আমার কথা সনাতন বলেছিল। আমরা ওনার বৈঠকখানার ঘরে গিয়ে বসেছিলাম। ট্রেনে আসতে আসতে সনাতন আমাকে যা যা বলেছিল, জমিদার বাবুর কথাতেই সেইটাই আমি খুঁজে পেলাম। আমি তারপর সব শুনে ওনাকে বললাম, দেখুন, আমি আপনাকে এই একটা কথাই বলতে পারি যে আপনার ক্ষতি সাধন করছে আপনার কাছের কেউ। আমাকে কিছুদিন সময় দিন। আর মূর্তি অসম্পূর্ণ থাকার একমাত্র লক্ষণ এই যে আপনার এইখানে তীব্রভাবে কেউ অশুভ শক্তির আরাধনা করছে, ফলেই আপনার মূর্তি নির্মাণে বাধা আসছে। কোনোভাবে মূর্তি যদি নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে আর কোনো সমস্যার উদয় হবে না। এবার ভেবে দেখুন, আর আমাকে একটু সময় দিন। কথা বলতে বলতেই জমিদার বাড়ির বৈঠকখানার দিকে
আমার নজর গেল পাশের জানলার একেবারে কাছে ঘেঁষেই কেউ যেন আমাদের কথা শুনছিল। আর আমার সাথে তার চোখাচোখি হতেই সে পলক ফেলার আগেই সরে গেল। এইবার আমি জমিদার বাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার এইখানের সমস্ত কাজকর্ম কে দেখাশোনা করে? কে আর করবে ঠাকুর মশাই, আমার একজন বিশ্বস্ত নায়েব আছে রামগতি, সেই আমার যাবতীয় হিসাব নিকাশ দেখে। কেন, তাকে কোনো দরকার ছিল? আচ্ছা, তা নায়েব মশাই কি এইখানেই থাকেন নাকি ওনার এই গ্রামেই বাড়ি? জমিদার বাবু আমাকে বললেন, উনি এইখানেই থাকেন, বেশ ভক্ত মানুষ। রাতভর উনি কোন ঠাকুর দেবতার পূজাদি করেন, কিন্তু কাজে বেশ পটু। আমার এই জমিদারির অধিকাংশই উনি দেখাশোনা করেন। উনি অনেক দিনের লোক, এইখানেই থাকেন এবং সপ্তাহে 2 দিন শনিবার আর রবিবার নিজের নারায়ণগঞ্জের বাড়িতে যান। তা আপনার কি ওনার সাথে দেখা করার কোনো দরকার আছে? তাহলে ওনাকে ডাকি। না না, ও সবের আর কি দরকার, আমাকে শুধু একটু বলে দেবেন যে উনি কোথায় থাকেন, তাহলে দরকার হলে আমি নিজেই দেখা করে নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আর দেখছি আপনার এই বিপদ থেকে কিভাবে আপনাকে উদ্ধার করতে পারি। বিপদ শব্দটা শুনে ওনার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। যেটুকু স্বাভাবিকতা ছিল ওনার মধ্যে তখন আর তার লেশ মাত্র নেই। উনি আমার হাত দুটো ধরে আমাকে করুণ আকুতির স্বরে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, দয়া করে দেখুন যেন এই শক্তি পুজো হয়। আমি জানি এই পুজোর জন্য যদি আবার আমার মূর্তি করার কাজে নামে, তাহলে পুনরায় ওই মূর্তি নষ্ট হবে, ফলেই আমার দুর্ভাবনার অন্ত থাকবে না। আসলে আমাদের এই সাবেকি পুজোটা বহু দিনের, কিন্তু গত কয়েক বছর ধরে এই পুজো হচ্ছে না, কারণ প্রত্যেক বছর যারাই মূর্তি নির্মাণ করতে যাচ্ছে তাদের নানান সমস্যার উদয় হচ্ছে, কেউ বা মারা অবধি যাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, সনাতন আমাকে আড়ালে নিয়ে গিয়ে আপনার ব্যাপারে সবকিছুই বলেছে, ফলে বুঝতেই পারছেন যে কতটা কষ্টকর ব্যাপারটা আমার পক্ষে। এইবারও কি মা তাহলে আমার এই বাড়িতে পূজা নিতে আসবেন না? এইবার পুজো হবে, আর মায়ের পুজো ঘটা করেই হবে, কোনো ব্যাপার নয়। আমি তারানাথ তান্ত্রিক থাকতে আপনার বাড়ির পুজো বন্ধ হবে এটা হতে পারে না। আমি প্রয়োজন পড়লে গণ্ডি নির্মাণ করে দেব, যাতে কেউ ওই গণ্ডির বেড়াজাল ভেদ করে প্রবেশ করতে না পারে। কিন্তু এখন আমি সত্যিই খুব ক্লান্ত। আপনি আমাকে আমার ঘরটা দেখিয়ে দিন, আর সন্ধ্যার দিকে আমি দেখছি যে কি করা যায়। কথাটা বলে জমিদার বাবু আমার সাথে নিজে এলেন এবং 2 তলার একটি সুসজ্জিত ঘরে আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন। আমি ওইখানে স্বল্প আহার গ্রহণ করে তারপর একটা লম্বা ঘুম দিলাম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যার সবে শুরু হয়েছে। গ্রামের আর 4-5টা বাড়ি থেকে ভেসে আসছিল শঙ্খের ধ্বনি। আর নিচে নেমে আমি দেখলাম চণ্ডী মণ্ডপে হ্যাজাকের আলো জ্বালিয়ে কুমোর পুনরায় মাতৃমূর্তি নির্মাণের কাজে ব্যস্ত। কিন্তু অনতি দূরেই আমি একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। দেখলাম কেয়া ঝোপের আড়ালে কেউ যেন গাপটি মেরে দাঁড়িয়ে আছে। অবয়বটা দেখা গেলেও যেহেতু দিনের আলো কমে আসছিল, ফলে আমি তাকে সঠিকভাবে চিনতে পারছিলাম না। আমার সাথে ওই মুহূর্তেই দেখা হলো সনাতনের। সে আমার দিকে এগিয়ে এসে তারপর নমস্কার করে বলল, ঠাকুরমশাই, আপনি উঠে গেছেন?
আপনার সাথে বাবার একটু দরকার আছে, আপনি আসুন। আমি এবার প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাকে এক ঘটি জল আর কিছু ধূপ ধুনো এনে দিতে পারবে? একটু আহ্নিক করার ছিল। বেশ ঠাকুরমশাই, আমি আপনার জন্য ওইগুলো তাহলে নিয়ে আসছি। আপনি কি খাবেন? না না, আমি একেবারে রাত্রে আহার গ্রহণ করব। আমাকে এখন নির্জলা উপবাস থাকতে হবে। আর হ্যাঁ, আমি এখন আহ্নিক করব। এই সময় কেউ যেন আমার কাছে না আসেন, এইটুকু অনুরোধ রইল, ঠিক আছে? উনি চলে গেলেন। আমাকে কিছুক্ষণ পরেই ওই জিনিসগুলো দিয়ে গেল। আসলে আমার চন্দ্র দর্শন করার ইচ্ছে ছিল, আর ওইটার জন্যে এক ঘটি জল নিয়ে আসন শুদ্ধিকরণ করে তারপর ওই সব ক্রিয়া করতে বসতে হয়। আর সামনে এক রাস ধুনো ধূপ জ্বালাবার দরকার থাকে, নইলে কাজ হয় না। আমার ঘরে একটা মহাদেবের ছবি ছিল। দরজা বন্ধ করে ধূপ আর দীপ জ্বালিয়ে তারপর চন্দ্র দর্শন করতে করতে আমার কপাল থেকে বেরিয়ে এলো একটা জ্যোতি। নীলচে ওই জ্যোতির থেকে ঠিকরে বেরোচ্ছিল এক প্রকার দ্যুতি। আমার বন্ধ চোখের আধার ঘুচে গেল, আর আমি দেখতে পেলাম একটা মুখ। একটাই মুখ। কার মুখ জানো? আমি বেশ ব্যাকুল কণ্ঠে তারানাথকে জিজ্ঞেস করলাম, কার মুখ দেখলেন ঠাকুরমশাই? দয়া করে বলুন। ওই জমিদার বাড়ির যিনি নায়েব আছেন তার মুখ দেখলাম, নইলে আর বলছি কি। কিন্তু তার মুখ দেখলাম অদ্ভুত রকম বিকৃত। কপালে একটা লম্বা টিকা পড়েছে, তাও আবার কালো বর্ণের। আর শুধু তাই নয়, তার দেহময় শুধুই কালো বর্ণের বস্ত্র। অর্থাৎ ওই নায়েব দুর্গা শরণ অঘরী পন্থায় তন্ত্র সাধনা করে। আর জমিদার বাড়ির বিনাশ ডেকে আনার পিছনে তার একটা বড় হাত আছে। আমার চোখের সামনে যেই দৃশ্যগুলো ভেসে উঠছিল তার অধিকাংশই ভবিষ্যতের। অর্থাৎ সে আগে যেইগুলো করতে যাবে সেইগুলো তখন আমার চোখের সামনে ভেসে উঠছিল। আর এই দিকে আরেকটা ব্যাপার ঘটে গেল দেখতে দেখতে। আমার নির্দেশ ছিল যে কেউ যেন আমার জপ ধ্যানের সময় না আসে। কিন্তু আমি যখন চন্দ্র দর্শন করছিলাম তখন শুনলাম সিঁড়ির দিক থেকে কেউ যেন আমার এই বন্ধ ঘরের দিকে এগিয়ে আসছে, পা টিপে টিপে। আমি নিমেষেই সচকিত হয়ে উঠলাম। আমার মন বলছিল কেউ যেন আমার দিকেই অসৎ লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে। তাই আমার কাছে যাতে কেউ আসতে না পারে তাই আমি একটা মন্ত্র পড়লাম। আর ওইটা আগত আগন্তুকের উদ্দেশ্যে ফেলে দিতেই সে একটা অব্যক্ত আর্তনাদ করে ওইখান থেকেই সরে গেল। যাই হোক, আমি ওই কাজটা কিন্তু শেষ করে, চন্দ্র দর্পণ শেষ করে যখন নিচে নামলাম তখন কাজের লোকেরা টানা বারান্দার ইতিউতি সেজে বাতিতে আলো দিচ্ছে। জমিদার বাবুর কাছে যেতে গিয়ে দেখলাম উনি বেজার মুখে বসে তামাক খাচ্ছেন। আমাকে দেখেই উনি চোখ তুলে বললেন, এই যে ঠাকুর মশাই, এইবার আমাদের কি করণীয়? আমার দ্বিতীয় পুত্রবধূ, সেও কি তাহলে অজ্ঞাত কারণে মারা যাবে? সে যে বড় ভয় পাচ্ছে, ছেলেকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছে না। আমার তো ভীষণ ভয় করছে ঠাকুর মশাই, কি যে হবে কিছুই বুঝছি না। আর এইবার আমাকে অপ্রিয় সত্যিটা বলতেই হলো। আমি স্পষ্ট কথার মানুষ, এত রাখ ঢাক করে কথা বলতে আমি কোনোদিনই পারি না। তাই ওই কথাটা আমি বলে ফেললাম। আমি বললাম, জমিদার বাবু, একটা সত্যি কথা বলছি, আপনি কিছু মনে করবেন না।
আপনার ঘরের লোকই আপনার এই চরম ক্ষতিটা করে দিচ্ছে, আর যার ফলে এত সব উপদ্রব। আপনি যে অতি বিশ্বাসী মানুষকে নিজের সমস্ত কিছু অর্পণ করেছেন, আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে সে আপনার ক্ষতি বৃদ্ধির কাজে মেতে উঠেছে, ফলে আপনি বুঝতেই পারছেন না যে জল গড়াচ্ছে। যাই হোক, আশা করি আমাকে আর ভেঙে বলতে হবে না, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। জমিদার বাবু একবার শুধু কড়িকাঠের দিকে চেয়ে রইলেন, তারপর অস্ফুট স্বরে বললেন, নায়েব, সে কি করে হয়? আপনি হয়তো কিছু ভুল করছেন। না না জমিদার বাবু, আমার আর যাই হোক কোনোদিন মানুষ চিনতে ভুল হয় না। আমার নিষেধ সত্ত্বেও যেই ঘরে আহ্নিক করছিলাম ওইখানে গিয়েছিলেন কেউ, আর আমি যদি খুব ভুল না হই তাহলে আপনার নায়েব মশাই গিয়েছিলেন, আর আমি তার কণ্ঠ শুনতে পেয়েছিলাম। আপনি ওনাকে ডেকে দেখবেন, ওনার কপালে আঘাতের চিহ্ন স্পষ্ট থাকবে। আপনি একবার ওনাকে তলব করুন আর দেখুন আমার কথা সত্যি নাকি মিথ্যে। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবেন যে এখনই ওনাকে কিচ্ছু বলবেন না আপনি। আর হ্যাঁ, উনি যে ভক্ত মানুষ বলছিলেন না, তা কিন্তু নয়। উনি কিন্তু এই বাড়িতে বসেই বেতাল সাধনা করছেন। বেতাল সাধনা? সেইটা আবার কি ঠাকুর মশাই? প্রশ্ন করলেন জমিদার বাবু। তামাকের নলে আমি টান দিয়ে তারপর ওনাকে বললাম, শুনুন, আমাদের তন্ত্র সাধনায় অনেক প্রকার দেবী দেবতা আর অপদেবতার সাধনার কথা আছে। কেউ শুভ শক্তির সাধনা করে, আবার কেউ করে অশুভ শক্তির সাধনা। অশুভ শক্তি দিয়ে সাধনা করলে মানুষ দ্রুত ক্ষমতা লাভ করে। আমাকে আপনার ছেলে বলেছিল যে আপনার পুত্রবধূ পোয়াতি অবস্থাতেই মৃত্যুমুখে ঢলে পড়েছে। তাই আমি ভেবেছিলাম যে এই মারণ শক্তিকে ধ্বংস করতে হবে। সেই ক্ষমতা আমার নেই, কিন্তু দেবী মহামায়ার আছে। একবার যদি আপনার ঠাকুর দালানে মূর্তি নির্মাণের কাজ শেষ করে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তাহলে দেবী মূর্তিতে আসবেন আর এই অশুভ শক্তিকে বিনাশ করবেন। আমার একটাই বক্তব্য, আসছে শনিবার আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ ওই দিন আপনাদের ওপর কেউ কোনো বাজে ক্রিয়াদি করতে পারে, আর তার ফলে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি দ্রুত মূর্তি প্রস্তুতের কাজ শেষ করতে নির্দেশ দিন। প্রয়োজনে আমি ব্যবস্থা করে দেব যাতে কেউ বাধা দিতে না পারে। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। পাড়া গ্রামের রাত দুপুরেও কারিগরেরা মূর্তি নির্মাণের কাজ করেছিল। মূর্তি যখন প্রায় শেষের দিকে, তখন ধেয়ে এলো একটা দমকা বাতাস, আর আমিও ওইখানে দাঁড়িয়ে তত্ত্বাবধান করছিলাম। ঠাকুর দালান থেকে একটু দূরে ধুনি জ্বালিয়ে আমি একটা মা চামুণ্ডার নকশা এঁকে দিয়েছিলাম, ফলে কোনো বিপদ এলেও কেউই এই গণ্ডির বাইরে ঢুকতে না পারে। যাই হোক, সন্ধ্যা পেরিয়ে রাত্রি তখন দ্বিপ্রহর। জমিদার বাড়ির পুরোহিত মশাই আমার নির্দেশে চণ্ডী পাঠ করে চলেছেন, কিন্তু ওই দমকা বাতাস যেই না ধেয়ে এলো, অমনি আমরা সচকিত হয়ে গেলাম। আমি পুরোহিত মশাইয়ের পাশে বসেছিলাম। উনি কেমন যেন ফ্যাকাশে মুখে আমার দিকে চাইলেন। চেয়ে থাকার পর উনি বললেন, এইবার তাহলে কি হবে? এ যে দেখছি ঘর বিপদ। আমার শরীরে আর শক্তি পাচ্ছি না পাতার পর পাতা মন্ত্র আওড়াবার। আপনি দয়া করে কিছু করুন। এইদিকে ভিতরের বাড়ি থেকে কারুর যেন কান্নার ধ্বনি ভেসে আসছে আমার কানে। প্রসব বেদনা উঠলে যেমনটা হয় তেমনটা আর কি। বাড়ির সকলেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আমি তখনই ওইখান থেকে উঠে গিয়ে ভিতরে গেলাম। গিয়ে দেখি যে জমিদার বাবুর পুত্রবধূ
কেমন যেন ছটফট করছে মরণ যন্ত্রণায়। তার পাশে কতগুলো ছায়া মূর্তি। আমার ঝুলিতে সর্বদাই একটা আশীর্বাদী ফুল থাকে, ওইটা নিয়ে তার মাথায় ঠেকিয়ে দিতে সে চুপ করলো। তবে আমি তখনই সকলকে একটা ঘরে বন্ধ করে দিয়ে ইষ্ট নাম জপ করতে বললাম। সে কি ভয়ঙ্কর রাত্রি! কাল বৈশাখীর মতোই সব কিছু যেন ভেঙে পড়ছে। আম কাঁঠালের যেই গাছগুলো ছিল সেগুলো ভেঙে পড়েছে বলাই বাহুল্য। কেউ যেন প্রবল আক্রোশে ঘরের ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু শক্তি তার ফুরিয়ে আসছে। একটা অজ্ঞাত শক্তির বন্ধনীতে সে আটকা পড়ে আর যেতে পারছে না, কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারছে না। বেশি কিছু না, আমি কিছুই করিনি, শুধু চণ্ডীর শ্লোকগুলো নিখুঁত উচ্চারণের সাথে শুধুই আওড়ে যাচ্ছিলাম। এইবার যখন মূর্তি নির্মাণ সম্পূর্ণ হলো, তখন পুরোহিত মশাই আমার নির্দেশে মায়ের মূর্তিটা আধ ঘন্টার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করলেন। একটা ঘট আর নারকেল আর অন্যান্য সামগ্রী রাখাই ছিল পাশে। কাজটা যখন করলেন তখন গিয়ে ব্যাপারটা ঘটল। মায়ের গলায় রাখা ছিল একটা মালা। নিয়ম হচ্ছে, মায়ের মধ্যে যখনই প্রাণের সঞ্চার হবে তখনই মায়ের গলা থেকে মালাটা খুলে পড়ে যাবে। আমি স্থিরভাবে চেয়েছিলাম, দেখলাম কথাটার মধ্যে কোনো ভুল নেই। প্রথমে ঘট থেকে একটা ফুল ছিটকে পড়ল, তারপরেই মায়ের মালাটা খুলে পড়ে গেল। ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক মনে হলো। মালাটা পড়ল একেবারে পুরোহিতের গায়ের ওপর। তিনি তো অজ্ঞান হলেন, আর মায়ের ওই মূর্তি থেকে বেরিয়ে এলো একটা নীলচে আলোক রশ্মি, যেটা বাইরে এসে একটা আকার ধারণ করল। তারপর ওইখান থেকে একজন ভৈরবীকে দেখতে পেয়েছিলাম আমি। গেরুয়া বসন পরেছিলেন তিনি, আর তার পিঠ অবধি চুল, দুই বাহু মূলে রুদ্রাক্ষের মালা, চোখ দুইখানিতে যেন চেয়ে থাকা দুষ্কর, ভাঁটার মতোই সর্বদাই জ্বলছে ওই চোখ। আমি মাটিতে নত হয়ে ওনাকে প্রণাম করলাম। উনি বাইরে বেরিয়ে এসে কোথাও যেন মিলিয়ে গেলেন। ঝড়ের গতি পুনরায় বৃদ্ধি পেল। এটা তো কোনো সাধারণ ঝড় নয়, শুভ আর অশুভ শক্তির মধ্যে ভীষণ সংঘাত বেঁধে গিয়েছিল। গাছপালা সব মাটি থেকে উপড়ে উপড়ে পড়ছিল। আমার দিকে ধেয়ে আসা একটা কঙ্কালকেও দেখলাম। আগুনের একটা গোলকের ধাক্কায় অন্যত্র ছুটে পালাতে গিয়ে ভস্মীভূত হলো সে একটা আলাদাই অনুভূতি। আমি ওইখানে আর দাঁড়ালাম না। ঠাকুর দালান থেকে সরে গিয়ে যেই দিকে বাগানটা শুরু হয়েছে সেইখানেই দেখলাম যে একটা ছোট্ট ঝুপসি মতোই বাড়ি। ওই বাড়িতে দেখলাম প্রচণ্ড আর্তনাদ করছে। আমি যাওয়ার আগে নিজের দেহ বন্ধন করে নিয়েছিলাম, ফলে আমার কোনো সমস্যা হয়নি। দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখি যে হ্যাঁ, ওইখানে কয়েকটা ছায়ামূর্তি যেন নায়েবকে ঘিরে ধরেছে। তার মধ্যে একজনকে আমি দেখেই বুঝতে পারলাম, জমিদার বাবুর ছেলে আমাকে তার প্রথমা স্ত্রীর যে বর্ণনা দিয়েছিলেন এই বর্ণনার সাথে অবিকল মিলে যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে, অবশ্য তার সূক্ষ্ম শরীর কিন্তু মৃত্যুর আগে যেই বেশভূষা ধারণ করেছিল তার কোনো পরিবর্তন হয়নি। এলো চুল, তারপর দেহের মধ্যে কাদা মাটি লেগে আছে। অজ্ঞাত শক্তির দ্বারা মৃতরা নায়েব রূপী অঘোর সাধকের কাছে এসেছে প্রতিশোধ নিতে। সামনে একটা ধুনি চলছে, যেই দিকেই চায় সর্বত্রই হাড়ের রাশি আর কঙ্কাল। ফ্যাকাশে হয়ে এসেছে নায়েবের মুখ। তিনি শুকনো মুখে একবার শুধু চেয়ে আছেন,
তার নাগালের বাইরে চলে গেছে যেন সবকিছু। সে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এইভাবে মেরো না। আমি স্থান ছেড়ে চলে যাব। আমার কোনো দোষ নেই। আমি জমিদার বাবুর আর কোনো ক্ষতি সাধনের চিন্তাও করবো না। এমন সময় দেখলাম ঘরের কোণে একটা বিভৎসরূপী বেতাল প্রকট হলো। সে একেবারে নায়েবের কাঁধে চেপে বসেছে। সকলেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। পরিত্রাণের কোনো আশাই নেই। তারপর যা হলো সেইটা দেখার জন্যে ওইখানে আমি আর দাঁড়াইনি। ওই গৃহে রক্তের ফোয়ারা ছুটেছিল। আমি ওইখান থেকে দ্রুত পায়ে ঠাকুর দালানে এসে সারাটা রাত কাটিয়ে দিই। মা মহামায়াই আমাদের উদ্ধার করেছেন। দুই পক্ষের মধ্যে শুভ শক্তির জয় নিশ্চয় হয়েছে। তারপর নায়েবের আহ্বান করা অশুভ শক্তি নিজের কাজে সফল না হয়ে শুধু ফিরেই যায়নি, বেতাল আর অন্য শক্তিকে জাগিয়ে তুলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে তাকে মৃত্যু পথযাত্রী করে তুলেছে। যাই হোক, সারা রাত কাটিয়ে দিলাম। সেই রাত্রিটা ছিল সত্যিই খুব ভয়ঙ্কর। কিশোরী এতক্ষণ মন দিয়ে শুনছিল। এইবার সে জিজ্ঞাসা করল, কিন্তু ওই জমিদার বাবুর ছেলের প্রথমা স্ত্রী কি করে ফিরে এলো? তার দেহ কি দাহ করা হয়নি? শুনেছিলাম তো যে দাহ না করা হলে দেহের অবশিষ্ট অংশ থেকে যায়, তারপর মাটির সাথে মিশে যায়। তাহলে? হ্যাঁ, কথাটা ভুল নয়, কিন্তু কথা প্রসঙ্গে জমিদার বাবু আমাকে বলেছিলেন যে নায়েব মশাই যেহেতু তাদের চোখে ভক্ত মানুষ ছিলেন, তাই তিনি নাকি সনাতনের প্রথমা স্ত্রী তরুবালাকে সতীলক্ষ্মী একখান দিয়ে দেহটা জলে ভাসিয়ে দিতে বলেছিলেন। আর তারপর ওই দেহটাকে গ্রামের নদীর ধারে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু আমি যখন ওই দিন সন্ধ্যা নাগাদ চন্দ্র দর্শন করেছিলাম, তখন আমি স্পষ্ট দেখেছিলাম যে ওই দেহটা রাতের আঁধারে নায়েব চুরি করে অন্যত্র রেখে দিয়েছিল। কয়েকটা সিদ্ধির জন্যে একটা উপযুক্ত মৃত যে কত লোভনীয়, সেটা তুমি আর বিভূতি কেউই বুঝতে পারবে না। কিন্তু তান্ত্রিক সাধুসঙ্গ করার দরুন আমার ভালোই জ্ঞান আছে এই ব্যাপারে। এইবার ওই দেহটাকে বেতাল নিজের শক্তি দ্বারা জাগিয়ে তোলে, আর সেই সাথেই বেতাল আরো কিছু অপশক্তিকেও জাগিয়ে তোলে নিজের কৃতকার্য না হওয়ার ফলে। তাই প্রবল ঝড়ের মুখে আমি যখন দাঁড়িয়ে, তখন একটা কঙ্কালকে আমার দিকে ধেয়ে আসতে দেখেছিলাম। কিন্তু দেবী জেগে উঠে তাদের প্রতি কাজে বাধা দিয়ে অনেককে তো ফিরিয়ে দিয়েছিলেন, আর কিছু কিছু চলে গিয়েছিল নায়েবের গুপ্ত ডেরায়। যাই হোক, এই হচ্ছে সামগ্রিক ব্যাপার। পরদিন সকালে আমার ঘুম ভাঙে জমিদার বাবুর হাঁক ডাকে। আমি গিয়ে দেখি যে সনাতনের দ্বিতীয় স্ত্রী তখনও বেহুশ হয়ে পড়ে আছে। আমি একটা উপাচার করে রেখেছিলাম গতকাল রাত্রেই, যার জন্যে কাঠ দিয়ে আমাকে একটা যজ্ঞও করতে হয়েছিল। ফলে আমার তামার পাত্রে রাখা ওই যজ্ঞ তিলক তার কপালে মন্ত্র পড়ে কেটে দেওয়ার আধ ঘন্টা পরেই সনাতনের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। আমি জমিদার বাবুকে অভয় দিয়ে বললাম, ভয় নেই,
যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল সে আর এই দুনিয়ায় নেই। তার স্থান এখন প্রেত লোকে। জমিদার বাবু অবাক হয়ে বললেন, বলেছেন কি ঠাকুর মশাই, আমার নায়েব দুর্গাশরণ সেই দুনিয়াতে নেই, সে মারা গেছে? কোথায় সেই বিশ্বাসঘাতক? আমার নুন খেয়ে আমার সাথেই প্রতারণা করেছে। হ্যাঁ, তাই দেখলাম। আপনার সাথে ওই প্রতারণা করেছিলেন বলেই আপনার গৃহে প্রতিষ্ঠিত মা দুর্গা তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছিলেন। তার জাগানো বেতাল দ্বারা সে নিজেই মরেছে। আসুন আমার সাথে, তার গুপ্ত সাধন কক্ষ আমি আপনাকে দেখাচ্ছি। আমি আর জমিদার বাবু আর কিছু চাকর সদল বলে গেলাম ওই গুপ্ত সাধন কক্ষের দিকে। দরজার নিচের ফাঁক গলে বেরিয়ে আসছিল তখনও রক্ত, আর দরজা খুলতেই বেরিয়ে এলো ভ্যাপসা দুর্গন্ধ, যেটা নাকে যেতেই আমাদের দম বন্ধ হয়ে আসছিল। জানলার গড়াত দিয়ে একটু সূর্যের আলো প্রবেশ করেছিল, আর তাতেই দেখলাম ওইখানে একজনের আধ খাওয়া দেহ পড়ে আছে। জমিদার বাবু ভয় পেয়ে আমাকে বললেন, এইসবের থেকে উদ্ধার তাহলে পাবো কি করে? ঘরের বাতাবরণ তো তাহলে কলুষিত হয়ে গেছে। বিন্দুমাত্র চিন্তা করবেন না, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েই আছে। এখন অত্যাধিক ধুমধাম করে শুধু একটা পুজো করুন। 4 দিনের নিয়ম নিষ্ঠাতেই মা সন্তুষ্ট হবেন। গৃহে সুখ শান্তি ফিরে আসবে। ঠিক আছে, এইবার তাহলে আমি চলি, আমার কাজ যখন শেষ। জমিদার বাবু আমাকে আর কিছুতেই ছাড়লেন না। ওনার অনুরোধ আর নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমাকে 4 দিন থাকতেই হয়েছিল। তারপর আমি ওই গ্রাম ছেড়ে অন্যত্র রওনা দিই। তারানাথ গল্প শেষ করে গভীরভাবে বাইরের দিকে চেয়ে রইল। ওনার চোখে মুখে তখন একটা বিস্ময়কর অভিব্যক্তি খেলে যাচ্ছে, যা আমরা এর আগে কখনো দেখিনি। গল্পের ঘোরে তখনও আমরা তেমনি আচ্ছন্ন ছিলাম। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও সাধক সংহার। রচনা অনিক চক্রবর্তী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অমিত, কিশোরীর চরিত্রে অভিক, সনাতন, নায়েব এবং দীনদয়াল ঠাকুরের ভূমিকায় দিব্যেন্দু, তরুবালার চরিত্রে প্রার্থনা। গল্প পাঠে বিভূতির চরিত্রে এবং অন্যান্য ভূমিকায় আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিককে এবং ফিকশন দুনিয়া থেকে দিব্যেন্দুকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও।
ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।